গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, ৩৩তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। চার দেয়ালের মধ্যে যতটা ভঙ্গুর থাকে প্রেরণা, এখানে ততটাই শক্ত। মুইন আর উজ্জ্বল হঠাৎ হকচকাল। ওরা দুজন আদতেই এসবে রাজি ছিল না। সবটা ইরফানের বুদ্ধি, খামখেয়ালিপনা। প্রেরণার কথা নিজের দিকে টেনে জবাবটা দিল ইরফান, স্পষ্ট করে বলল, ফালতু প্ল্যান, নাটক এসব না করলে তো হবে না আপনার সাথে আপু। জস্বিন দেশে যোদাচার। প্রেরণার রাগ উঠেছে খুব। বিপদ আপদের হাত পা নেই, এমনিতেই লোকটা পলিটিশিয়ান। ঘাড়ের ওপর বিপদ নিয়ে ঘোরে। এসব নিয়ে নাটক। তবে বলল না কিছু ইরফানকে, মানুষটা সুস্থ আছে এটাই অনেক, এটাই স্বস্তির। ইরফান বলতে থাকল, দাদানের কাছে এভাবে না আনলে তো আসতেন না আপু। আসতেন আপনি। আমি কিভাবে এসেছি? আত্মীয় বলেই এসেছি। প্রেরণার কাঠোকাঠ জবাব। তাই? আত্মীয় বলেই এসেছেন? এবার বাঁকা প্রশ্নের জবাব না দিয়ে প্রেরণা ইহানের দিকে তাকায়। ছোট ভাইবোনদের এমন পাগলামিতে ইহানও খুব বিরক্ত হল। রাগ দেখালো ইরফানকে, এটা আমার আর ওনার ব্যাপার। তোরা একদম ঢুকবি না। ইসি হঠাৎ মেজাজ দেখালো দাদানকে, না, এটা শুধু তোমাদের দুজনের ব্যাপার হয়ে থাকেনি। এটা আমাদেরও ব্যাপার। আমার দাদানের ব্যাপার, যে বহুকাল পরে নিজের জীবন নিয়ে ভেবেছে। এটা ওই ভদ্রমহিলার ব্যাপার যে আমার দাদানের প্রতি দুর্বল হয়েছে। আমরা চাই না এই দুটো মানুষ কষ্ট পাক বেহুদা কারণে। নাটক আমরা করিনি আজ। নাটক তোমরা দুজন করছো, এত ম্যাচিউর্ড হয়েও। নাটক শব্দটা শুনে প্রেরণা ছটফটিয়ে উঠল, ইসিকে বলল, একটুও নাটক নয় ইসি। আমি জ্ঞানত চাই না এসব। যেটা মনে ভাবছি, মুখে সেটাই বলছি। সেটা তো আমরাও দেখতে পাচ্ছি তুমি চাচ্ছ না, কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি তুমি প্রয়োজন বোধ করছো। আমরা এটাও দেখতে পাচ্ছি তোমার দাদানের আর আমাদের শুদ্ধর একটা চমৎকার পরিবার হবে। ইনশিরার কথায় ইহান ঢোক গিলল, তার বোন তার স্বপ্নটাকে কি সুন্দর উপস্থাপন করল। ইরফান হঠাৎ দাদানকে টেনে সোজা দাঁড় করালো প্রেরণার সামনে। প্রেরণার চোখে চোখ রেখে বলল, আই কান্ট বিলিভ কেউ এই মানুষটাকে এভাবে প্রত্যাখ্যান করতে পারে। আপনার হিম্মতের জবাব নেই আপু। একেবারে মুখোমুখি দুজন, দুজনের চোখে দুজনের মলিন দৃষ্টি। ইরফানের কথায় প্রেরণা চোখ নামাল। তবে খানিক বাদে প্রেরণা হাঁসফাঁস করে উঠল, ধরল শুদ্ধর হাতটা। ও এখান থেকে বেরুবে এমন ভঙ্গিতে বলল, তোমরা বড্ড অবুঝিসি। প্রীতম বাড়িতে যাবি তুই। চল। আর তুমি খুব বুঝদার। বাকিরা যেখানে চুপ সেখানে তর্ক চালাচ্ছে ইসি। মুইন হঠাৎ গুরুগম্ভীর স্বরে ওদের থামাতে বলল, আমার মনে হয় এসব এখানে থামানোই উচিত। লেট প্রেরণা এলোন। অতিরিক্ত কোনো কিছু ঠিক না ইসি। উজ্জ্বল ভীষণ বিব্রত ভঙ্গিতেই বলল, ইয়া। অতিরিক্ত কোনো কিছুই ঠিক না। অতিরিক্ত কোন কিছু ঠিক না তা তো ইহানের ছোট ভাইবোনেরাও জানে, তবে ওদের মন মানে না। গোটা একদিন দাদানের নির্লিপ্ততাকে দাদানের দুর্বল হয়ে পড়া ভেবে নিয়ে ওরা এসব করছে, চেষ্টা শুধুমাত্র দাদানের খুশি আনা। প্রেরণা ইহানের দিকে দৃষ্টি দিল শেষ সময়ে, লোকটার চোখে তাকিয়ে ধীরে ধীরে আকুতি নিয়ে বলতে লাগল, ওদের এসবকে আপনি লাই দেবেন না। একটু থেমে আবারও বলল প্রেরণা, বলেছিলেন না যদি উত্তর না হয় তবে যেন সেটাতে জোর থাকে। শুনুন তবে, এবার জোর দিয়েই বলছি, এটা কখনো হবার নয় ইহান। আপনার অনুভূতির চমৎকার একটা পরিসমাপ্তি টানতে চাই আমি আজ। আমাদের একসাথে চলা হবে না। আপনি ভালো থাকুন, অসম্ভব ভালো থাকুন। আপনার অনুভূতির প্রতি রইল আমার আজন্ম শ্রদ্ধা এবং সমর্থন। এটুকু জেনে তবে এবার শেষ টানুন। এতে আপনার ভাইবোনরাও দুঃখ পাবে না। ওয়াশিত শরীফ নেই, আসলেই হয়তো নেই। মানুষটা মরে গিয়েছে, তবে তার সাথে আমার একটা অতীত আছে, তার দেয়া আমার একটা শুদ্ধ আছে। শুদ্ধর আমার ভবিষ্যতের ওপর অধিকার আছে। আমি প্রেরণা, একটি ব্যর্থ নারী। ওয়াশিতের ওপর অবিচার হয়তো করেই ফেলেছি, হয়তো। তবে শুদ্ধর ওপর তো করতে পারি না, তাই না?
এটুকু বলেই প্রেরণা কথা থামিয়ে দিল, পরক্ষণেই চুপচাপ দাঁড়িয়ে থাকা প্রত্যেককে উদ্দেশ্য করে বলল, তোমাদের দাদানকে কষ্ট দেওয়ার জন্য তোমাদের সবার কাছে দুঃখিত। বিষয়টা নিয়ে জলঘোলা করে আর আমার কষ্ট বাড়িও না। কিছু জিনিস অপ্রাপ্তিতেই সুন্দর। এটা তোমাদের এই ডিসেন্ট দাদান খুব ভালো করেই জানেন। আমাদেরকে আমাদের মতন ছেড়ে দাও প্লিজ। তাকে উস্কে দিও না। ইহান নিমেষহীন তাকিয়ে আছে শুধু। প্রেরণা আবারও লোকটার চোখে চেয়ে বলল, এই নিন, নাটক করিনি, দ্বিধা রাখিনি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, চললাম। আর একটা কথা, শুদ্ধকে যেটুকু দিয়েছেন আপনার প্রতি আজন্ম কৃতজ্ঞ আমি। সবাই চুপ করে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। প্রেরণা হঠাৎ ইরফানের দিকে তাকিয়ে উদাসীন হাসি দিয়ে বলল, আর পাগলামি না প্লিজ। তোমার দাদানের যদি আমাকে বিয়ে করতে হয় তবে আমাকে তুলে নিয়ে বিয়ে করতে হবে। তোমার মাথা থেকে নিশ্চয়ই পরবর্তীতে এই প্ল্যান বেরুবে। তোমরা সবাই পরবর্তীতে যদি এসব করো, তাহলে আমি সত্যিই হতাশ হব ইরফান। ইরফান চুপ একেবারে। সত্যি বলতে অধৈর্য সে ছিল। তার ইচ্ছে করছিল কাজী ডেকে এখানেই বিয়ে পড়িয়ে দিতে। আরে অনুভূতি আছে, তবে এত নাটক কেন? তবে সে থিতিয়ে গেল যখন প্রেরণার পুরো অনুভূতিটা বুঝল। শ্বাস ফেলল ইরফান। প্রীতম এগিয়ে গিয়ে আপুকে ধরে বলল, সরি আপু, তুমি নিষেধ করার পরেও তোমাকে বিব্রত করেছি। চলো বাড়িতে। ক্লান্তিতে পা জড়িয়ে যাচ্ছে প্রেরণার। প্রেরণা এক ব্যর্থ নারী, শাড়ির আঁচল টেনে ডান কাঁধ ঢেকে ছেলের হাতটা ধরে হাসিমুখে বেরিয়ে যায় সেখান থেকে। শুদ্ধ যেতে চায় না, তবুও ওকে প্রেরণা টানতে টানতে নিয়ে যায়। ইহানের উদাস দৃষ্টি ওর প্রস্থান দেখে। বাকিরা গম্ভীর হয়েই থাকে, গুটিয়ে থাকে, হাল ছেড়ে দেওয়া মানুষের মতো। এরপর আর কোনো কথা থাকে না, আসলেই থাকে না। ইহান ঘুরে তাকালো হঠাৎ মুইনের দিকে। মুইনের মুখটা থমথমে। এ নিয়ে কথা হয়েছে তাদের দুজনের মধ্যে। তখন ইহান বলেছিল, কি চমৎকার নাটক করে দেখবে। মুইন দেখতে থাকে ইহানকে। ইহান দৃষ্টি নামিয়ে মেঝের দিকে তাকিয়ে ম্লান হেসে সকলকে বলে, বাড়িতে যা সবাই। বাড়িতে ফেরার পর থেকে ঋতু যেন নিজের বড় ছেলেকেই চিনতে পারছে না। অস্বাভাবিক সহজ সাবলীল তার আচরণ। অথচ ঋতুর জানামতে তাদের বাড়ির ছেলেমেয়েগুলো প্রেরণা ইহানের মিলেমিশ করাতে গিয়েছিল। মিলমিশ হয়নি। তবে ছেলে এমন করছে কেন? বাড়তি কথা না বলে ইহান সহজ ভঙ্গিতেই বড় বাবা, পাপা, বাড়ির সকলের সাথে স্বাভাবিক কথাবার্তা বলছে। ঋতুর মনটা তখন থেকে উসখুস করছে, ভীষণ চিন্তিত হয়ে বড় জায়ের কাছে গিয়ে বলছে, একটু দেখবে ও এমন করছে কেন। আলো বিরক্ত হয়, মৃদু ধমকে বলে, মনমরা হয়ে থাকলে খুশি থাকতি। ছেলে নিজের রাস্তা মাপছে। এটাই তো চাইতিস। তুই খুশি নোস। যা পাত্রী দেখ। সেদিন সন্ধ্যায় মায়ের সাথে বৃষ্টিতে ভিজে শুদ্ধ ঠান্ডা লাগিয়েছে। বিগত একদিন যদিও গা গরম ছিল, তবে আজ বাইরে থেকে বাড়িতে আনার পরে প্রেরণা টের পেল তার ছেলের গায়ে ভালোই জ্বর। শুদ্ধ সন্ধ্যা থেকে খিটখিটে আচরণ করছে, বাচ্চাদের অসুখ হলে যেমন করে আর কি। ওকে স্যুপ খাওয়াতে পারল না প্রেরণা, না কোনো কথা শুনছে। শুধু খুন খুন ধরনের আওয়াজ করছে। প্রেরণা উদাস চোখে ছেলেকে দেখে বলে, চাচ্ছোটা কি? একটু বলো। আমি যে ক্লান্ত বাবা। তুমি পিকনিকে যেতে দাওনি। আজ বাইরে থেকে আমাকে ধরে নিয়ে এসেছ, ওখান থেকে টানতে টানতে এনেছ। আমি নেক্সট সানডে প্যারাগ্লাইডিং করতে যাব। আমি করবই করব। আচ্ছা করবে, এখন স্যুপ খাও। শুদ্ধ স্যুপ খায় না, বলল, সত্যিই যাব। হ্যাঁ, তোমার মামা মামি আমি আর তুমি। জেনি নানুও যাবে। শুদ্ধর কৌতূহলী প্রশ্ন, আর ইহান আঙ্কেল? বাচ্চাটার প্রতি বিরক্ত হতে পারে না প্রেরণা। সত্যি বলতে দোষ তো তার, নিজের অগোচরে সেই তো শুদ্ধকে লাইট দিয়েছে ইহানের সাথে মিশতে। তার মতো এক মহিলার অনুভূতি লোকটা ধরাশায়ী করে দিয়েছে। শুদ্ধ তো সরল। তবে এরও যে ইতি টানতে হবে। ছেলের মাথায় হাত বুলিয়ে প্রেরণা বলল, না বাবা, ফ্যামিলি ট্যুরে ফ্যামিলি মেম্বাররা যায়। তোমার মামা মামিমণি, খালামনি খালু, জেনি নানু, এরা ফ্যামিলি মেম্বার।
ইহান আঙ্কেল নন। বুঝেছ? শুদ্ধ বুঝতে পারে না ফ্যামিলি মেম্বার হতে কি কি থাকা লাগে সে জানে না। তবুও জেদ করে, না ইহান আঙ্কেল আমাকে প্রমিজ করেছে। তুমি আঙ্কেলকে ফোন দাও। শুদ্ধ আবার শুরু করলে, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। ইনু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কাণ্ড দেখে। প্রেরণার প্রতি রাগ নেই, শুধু কপাল কুঁচকে এগিয়ে এসে ফোনটা নিয়ে বড় দাদানকে কল করতে করতে প্রেরণাকে বলে, তোমার মতে তোমার হয়তো প্রয়োজন নেই, তবে আপাতত অসুস্থ ছেলেটার প্রয়োজন আছে সম্ভবত দাদানকে। প্লিজ না করো না। প্রেরণা তো না করার সাধ্যই রাখে না। দুর্বল প্রেরণা, ভীষণ দুর্বল। ওর দ্বিধান্বিত অনুভূতির সাধ্যই নেই এই দুর্বলতার সামনে ধোপে টেকা। ইহান যখন শুদ্ধর কল পেল তখন রাত 10টা। শুদ্ধকে ফ্যাকাশে মুখে ওভাবে শুয়ে থাকতে দেখে উৎকণ্ঠা বাড়ল তার, বলল, জ্বর কি বেশি? শুদ্ধ মাথা নেড়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি আমার ফ্যামিলি মেম্বার হবে আঙ্কেল? ইহান অবাক, বলল, কেন? মাম্মা বলেছে প্যারাগ্লাইডিং করতে ফ্যামিলি মেম্বার নিয়ে যাবে শুধু। তুমি নাকি আমার ফ্যামিলি মেম্বার না, তুমি হবে। প্রেরণা ছটফট করছে, ছেলের হাত থেকে ফোনটা নিতে পারল না। ওপাশে ইহান অনিমেষে চেয়ে রইল ছেলেটার মুখের দিকে। শুদ্ধ বলতে থাকে, মাম্মা পিকনিকে যেতে দেয়নি, আমি প্যারাগ্লাইডিং করব তোমার সাথে। শ্বাস ফেলল ইহান অস্থির হয়ে, বুঝতে পারল মা ছেলে দুজন তাকে চরম ভোগাচ্ছে। নিজেকে সামলে নিয়ে ইহান বলল, সে দেখা যাবে। তোমার মাম্মাকে ফোনটা দাও। ইতস্তত ভঙ্গিতে প্রেরণা ফোনটা নিতেই দুজনের চোখাচোখি হয়। প্রেরণা দৃষ্টি নত করে। ইহান গম্ভীর তবে সহজ ভঙ্গিতে বলে, ওর জ্বর কি বেশি? আমি কি আসলে ভালো হয়? কি সহজ তবে কি সুন্দর একটি প্রশ্ন। কি নিদারুণ অযাচিত অধিকার বোধ মিশে আছে। প্রেরণা মৃদু শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ে শুধু। ঠোঁট কাঁপছে তার, দাঁত দিতে চেপে রেখেছে। ইহান বলে, আপনার তো শুদ্ধকে নিয়ে যত রাজ্যের চিন্তা বিকেলে বললেন, তবে উত্তরটা তো প্রেরণা হয়ে দিলেন, শুদ্ধ হয়ে না। প্রেরণা ঢোক গিলে চুপচাপ শুদ্ধর মুখের সামনে ফোনটা ধরল। ইহান আদুরে ভঙ্গিতে শুদ্ধকে বলল, আসবো বাবা। কি খাবে তুমি? প্রেরণা চোখের ইশারায় শুদ্ধকে না বলতে বলছে। ইহানের তীক্ষ্ণ দৃষ্টি জোড়া থেকে শুদ্ধর চেহারার অভিব্যক্তি লুকায় না। নির্বোধ তো নয় ইহান। জেদ চাপছে তার মাঝে। ওই অবুঝ মহিলার প্রতি রাগ চাপছে। শুদ্ধ মায়ের কথা মতো মলিন মুখে না করে দিলেও ইহান পরক্ষণে বলে ওঠে, আচ্ছা আসব না। তবে তোমার মাম্মাকে বলে দিও প্যারাগ্লাইডিং করব আমরা নেক্সট সানডে। করবই করব। কল কাটতেই ঋতু হঠাৎ চলে আসে, মলিন স্বরে ছেলেকে বলে, শুদ্ধর কি জ্বর বেশি? হ্যাঁ ওই আছে আর কি। শ্বাস ফেলল ঋতু। তার মধ্যে তো কোনো কপটতা নেই, বলল, সত্যি বলতে ছেলেটার জন্য আমার খুব মায়া লাগে। মায়ের কথার জবাব না দিয়ে ইহান হেসে বলল, আর প্রেরণার জন্য? ঋতু চোখ নামিয়ে নেয়। ইহান মায়ের মুখটাকে দেখে নিয়ে পুনরায় বলে ওঠে, আমি কখনোই চাইনি মাম্মা তুমি প্রেরণাকে মায়া থেকে মেনে নাও। আমি চেয়েছি প্রেরণার ছোটবড় ভালো গুণ পছন্দ করেই ওকে মানো তুমি। তাই মায়ার কথাটা স্বীকার করতে দ্বিধা করো না। বলে দাও মায়া লাগে না। ঋতু ঢোক গেলে ছেলের সামনে লুকাতে পারে না নিজেকে। মাথা নাড়ে। ইহান মাকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে বলে, তুমি জানো তুমি কত ভালো একজন মা। আমাকে পটাচ্ছিস? ইহান দুপাশে মাথা নাড়ে। স্পষ্ট করে জবাব দেয়, সময় হয়নি। কাল পাত্রী নিয়ে এসে তখন চেষ্টা করব। ঋতু চোখ তোলে, ছেলের দৃঢ় মুখটা দীর্ঘক্ষণ দেখে বলে, তুই আবার যাবি? আমাকে যেতেই হবে মাম্মা। বিশ্বাস করো আমার যাওয়াই উচিত। ঋতু থমকায় এমন জবাবে। এই ছেলে কখনো কোনো দ্বিধা রেখে কথা বলে না ঋতু জানে। এই ছেলে কখনো অবুঝপোনা ভুলভাল কাজও করে না ঋতু জানে। এই ছেলে যেটুকু করে করা উচিত বলেই করে। হঠাৎ ছেলের ওই শেষের কথাটাতেই ঋতু থেমে গেল, তার নাখোশ ভাবটা লুকিয়ে ফেলে চলে গেল নিজের ঘরে নিজেকে বোঝাতে। নভেম্বরের শেষ হয়ে এসেছে। সকাল 10টায়ও বেশ শীত শীত ভাব। পাঞ্জাবির ওপর জ্যাকেট পরবে নাকি চাদর ইহান বুঝতে পারছে না। আলো ঘরে ঢুকল তাড়াহুড়ো ভঙ্গিতে।
ব্যগ্র কণ্ঠে বলল, শুদ্ধর জ্বর কমেছে রে। ধূসর রঙের চাদরটা জড়িয়ে নেয় ইহান। চুলটা ঠিক করতে করতে জবাব দেয়, স্কুলেও গিয়েছে। আর তুই কোথায় যাচ্ছিস? ইহান এবার জবাবে হাসে শুধু। পর পর বলে, আজ বাড়িতে একটু ভালোমন্দ রান্না করো তো বড়মা। আলো চোখ বড় বড় করে দম ফেলল, বলল, আসবে সে। আসবে। ঋতু ছেলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে আছে, মূলত বড় যাকে সেই পাঠিয়েছে। ভেতর থেকে ছেলের জবাব এলো, আসবে। যদি ফিরিয়ে দেয়। দেবে না, আসবে। আমাকে ওনার প্রয়োজন বড়মা। আসবেই। এবং আমার সাথে মাম্মার কাছেও অনুমতি চাইবে। উনি না কুচু, তবে ভীষণ মিষ্টিও। ঋতু মুখটা মলিন করে ছেলের এই কথাটা শুনল। ইহান বড় মাকে বলে যাচ্ছে, বহুবার ভেবেছি হাল ছেড়ে দিই। কিন্তু আমি পারি না বড়মা। উনি আমাকে সুযোগ করে দেন। কাল রাতেও দিল। আলো জানতে চাইল না কাল রাতে প্রেরণা কিভাবে সুযোগ দিয়েছে, ইহানও বলল না। ফুরফুরে মেজাজ নিয়ে বেরিয়ে গেল এক নতুন শুরুর সূচনা টানতে। শুদ্ধর জেদের কাছে হার মেনে ওকে স্কুলে পাঠিয়েছে প্রেরণা, অবশ্য বলেছে হাফ ডে নিয়ে আসবে। শুদ্ধ আজ জ্বর নিয়ে স্কুলে গিয়েছে পিকনিকের গল্প শুনতে বন্ধুদের কাছে। সারারাত ছেলের মাথার কাছে নির্ঘুম রাত কাটানো প্রেরণা আজ রেস্তোরাঁয় এসে সোজা ক্যাশ কাউন্টারে ঢুকল। একটু ঝিমু বেশে। মানসিক শারীরিকভাবে চনমনে হয়ে পুরো উদ্যমে যখন নতুন দিন শুরু করার প্রয়াসে ছিল, ঠিক তখনই তার দুয়ারে এসে দাঁড়ায় ইহান তাজওয়ার মির্জার গাড়ি। আবার কেন? কারণ ওই যে প্রেরণাকে লোভ দেখাতে, প্রেরণাকে স্বার্থপর বানাতে। আজ শৈত্য প্রবাহ চলছে, সূর্য ওঠেনি। শীতের হিম হাওয়ার দাপটে প্রেরণা আঁচল টেনে গা ঢেকে নিয়ে বিব্রত ও আতঙ্কিত মুখ করে উঠে দাঁড়াল। তাকালো আশেপাশে। সবাই আছে এখানে। এই লোক কি করবে এখন? প্রেরণা নেগেটিভ কিছু ভাবতে চাইছে না, দেখল যখন সফেদ পাঞ্জাবির লোকটা তার সম্মুখে এসে নির্মল হাসিতে প্রেরণাকে আটকাতে চাইল। ইতস্তত করে প্রেরণা বলে উঠল, আপনার এ মাসের ভাড়া আমি আজ বিকেলেই দিতাম, আপনার এভাবে কষ্ট করে। গোটা একটা রাত ইহানও ঘুমায়নি। ক্লান্ত তবে স্বপ্নালু দৃষ্টিতে প্রেরণাকে দেখে বলল, কি বলেছিলেন কাল বিকেলে আমার ভাইবোনকে? যাতে আমাকে না উস্কায়। কিন্তু প্রেরণা, শেষটায় তো আমি আবারও উস্কে গেলাম। উস্কানিটা শুদ্ধ দিয়ে দিল, আমার চ্যাম্প। পরিস্থিতি কি হতে চলেছে ভেবেই প্রেরণা শাড়ির আঁচলে ঘাম মোছে এই শীতেও। কিছু বলতে যাবে তার আগে ইহান অমায়িক একটা হাসি দেয়, যা দেখে গোটা সত্তা নড়ে যায় প্রেরণার। থেমে থেমে বলল, কেন এসেছেন? ইহান জবাব দিতে এক মুহূর্তও দেরি করল না, ধিমি আওয়াজে বলল, কি বলেছিলেন আপনি কাল বিকেলে? বলেছিলেন আপনাকে বিয়ে করতে হলে আপনাকে তুলে নিয়ে যেতে হবে। আমি আপনাকে তুলে নিতে এসেছি প্রেরণা। আপনি যদি বাঁচতে চান তবে প্লিজ চেঁচান। চমকে উঠল প্রেরণা। কথা হারালো, প্রেরণা হুঁশো খোয়ালো যখন মানুষটা তার হাতটা ধরল আলতো হাতে। চারদিকে স্টাফরা যেন দেখেও দেখছে না। ইহান আলতো হাতে টানতে টানতে প্রেরণাকে বের করে নিয়ে যাচ্ছে, ভীষণ আকুল হয়ে বলছে, এভাবে চেয়ে থাকবেন না। আমি আপনাকে সত্যিই তুলে নিয়ে যাচ্ছি। আপনি প্লিজ চেঁচান। প্রেরণা চেঁচায় না, ফ্যালফ্যাল করে লোকটাকে দেখে। এই লোকটা, এই আলাদা লোকটা, যার সবকিছু আলাদা। লোকটার কথাবার্তা, চলনবলন, লোকটার পাগলামিও আলাদা। এই পাগলামিকে অপমান করার সাধ্য কোথায় পায় প্রেরণা? ও যেন হাওয়ায় উড়ে যাচ্ছিল লোকটার সাথে সাথে। চোখের কোণে জল জমছে, ভেতর থেকে কেউ বলছে, প্রেরণা সব বাদ। তুই একটু এই লোকটার নির্মল পাগলামিতে মাতো। আরেকবার, একটু কষ্ট করে। রেস্তোরাঁর বাইরে ইহানের গাড়ি। ওকে গাড়ির কাছে এনে সুন্দর করে দাঁড় করিয়ে ইহান আবারও ভীষণ আকুলতা নিয়ে সতর্ক করছে, আমি কিন্তু তুলে নিয়ে যেতেই এসেছি প্রেরণা। সময় আছে, আপনি চেঁচান। প্রেরণা চেঁচায় না, শুধু চোখ বেয়ে ওর উষ্ণ জল গড়িয়ে পড়ে। গাড়িতে বসে ছিল মুইন, দরজা খুলে দিতেই ইহান প্রেরণাকে আলতো হাতে বসিয়ে দিয়ে এবার আরও জোরে বলে, শেষ সুযোগ। প্লিজ চেঁচান, আমি আপনাকে তুলে নিয়ে যাচ্ছি। মুইন হাসছে মিটিমিটি।
প্রেরণা সিটে চুপচাপ ওর পরিশ্রান্ত শরীর এলে দেয়। ইহান উঠে ওর পাশে বসে কিছুটা দূরত্ব রেখেছে মাঝে। ঝাপসা চোখে মুইনের হাসি দেখে প্রেরণা মুইন আন্তরিক হাসি হেসে বলে, ভাবিজি। প্রেরণা বড় বড় শ্বাস ফেলে। এতক্ষণে নিজেকে সামলে নিয়ে ইহানকে কাতর স্বরে বলে, ভুল হচ্ছে। মুইন গাড়ি স্টার্ট করে। ইহান জবাব দেয় দৃঢ় স্বরে বলে, জি। চলুন একসাথে মাসুল গুনব তবে। প্রেরণা ভেঙে চুরে যাচ্ছে। সে চায় সে ভুলটা করতে। দু চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা মুইনের দিকে তাকায়। ও চাইলেও পারে না শক্ত হতে, কাতর স্বরে বলে ওঠে, আমাকে সাহায্য করুন একটু। মুইন হাসল, ড্রাইভ করতে করতে বলল, এতক্ষণে লাইনে এলেন। প্রেরণা তাকায় ইহানের দিকে, চাপা আওয়াজ বলে, আমি বলেছিলাম শুদ্ধর কথা। আপনারা বোঝেননি না। বুঝেছি। সেখানেই তো যাচ্ছি। প্রেরণা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি একটানে শুদ্ধর স্কুলের সামনে গিয়ে থামল। শুদ্ধকে তুলে এনে মুইন সোজা গাড়ি নিয়ে একটি নিরিবিলি পার্কে গেল। ততক্ষণ প্রেরণা নিশ্চুপ হয়ে কেঁদেই চলল। ইহানকে এতক্ষণ ধরে রেখেছিল শুদ্ধ। দুটো মুখোমুখি বেঞ্চিতে বসেছে ওরা। একটাতে ইহান প্রেরণা, একটাতে মুইন আর শুদ্ধ। ওর হাতে চিপসের প্যাকেট তুলে দিয়ে মুইন এবার খুব আদুরে স্বরে বলে, তোমাকে কিছু জিজ্ঞেস করি বাবা। প্রেরণা হাসফাস করে উঠল, মুইন ভাই। ও ছোট। মুইন শুনল না প্রেরণার কথা, শুদ্ধকে বলল, করি। শুদ্ধ ভদ্র ছেলেটির মতন মাথা দোলায়। মুইন হেসে বাচ্চাটাকে কাছে টেনে বলে, ইহান আঙ্কেলকে তুমি পছন্দ করো তাই না বাবা? তোমার তাকে খুব ভালো লাগে? খুব। সাথে সাথে আনন্দের সহিত জবাব দেয় শুদ্ধ। বাবা, তোমার স্কুলের প্যারেন্টস টিচার মিটিংয়ে যদি তোমার বন্ধুদের পাপার মতো তোমার সাথেও তোমার ইহান আঙ্কেল যায় তখন তোমার কেমন লাগবে? কেমন হবে? শুদ্ধ হঠাৎ ভাবতে লাগল এবং খানিক বাদে উত্তেজিত হয়ে জবাব দিল, ভীষণ ভালো লাগবে। প্রেরণা চোখ বন্ধ করে দুপাশে মাথা নেড়ে ফুপিয়ে বলল, ও ছোট মুইন ভাইয়া। বড় হলে এই ছেলে আমার কাছে কৈফিয়ত চেয়ে বসলে আমি মুখ দেখাতে পারব না। ইহান একেবারে চুপ করে দৃষ্টি নত করে রাখে। মুইন জবাবটা দেয় প্রেরণাকে, ও ছোট বলেই তো ভুজুং ভাজুং দিয়ে ওর কাছ থেকে অনুমতিটা আপনাকে পাইয়ে দিচ্ছি প্রেরণা। বড় হলে এই ব্যাটা কখনোই ওর মাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারত না, কখনোই না। প্রেরণা ভেজা চোখে ইহানের দিকে তাকায়। ইহানের ঠোঁট জুড়ে মলিন হাসি। মুইন আবারও শুদ্ধকে বলতে লাগল, বড় হয়ে তুমি কি হতে চাও শুদ্ধ? জাহাজের ক্যাপ্টেন। বেশ বেশ। তো বড় হবার পরে তুমি যখন জাহাজের ক্যাপ্টেন হবে তখন তোমার মাম্মা আর ইহান আঙ্কেল যদি একসাথে তোমাকে ক্যাপ পরিয়ে দেয় তখন কেমন লাগবে? শুদ্ধ তাৎক্ষণিকভাবে কল্পনা করল এই দৃশ্যটি। এই দৃশ্যটি একেবারে তার পছন্দের কার্টুন ডোডো অ্যান্ড হিজ ফ্যামিলির সাথে মিলে যায়। মুইনের কথায় ভাবুক তবে উচ্ছ্বসিত হয়ে শুদ্ধ জবাব দেয়, খুব ভালো হবে। মুইন এবার চোখ তুলে দেখল প্রেরণাকে, সামান্য হেসে বলতে লাগল, শুদ্ধ তার ইহান আঙ্কেলের হাতেই বড় হতে চাচ্ছে দেখলেন। সে কি করে বড় হয়ে তার মায়ের কাছে কৈফিয়ত চাইবে? একটু থেমে মুইন বলে, আজ ছোটদের আনিনি সাথে। ওদের ধৈর্য কম তাই। কিন্তু দেখলাম আপনি আমাদের ধৈর্যকেও হার মানাবেন। প্রেরণা কিছু দ্বিধার কোনো ফয়সালা হয় না। আপনার মনের দ্বিধাটাও ঠিক সেরকম। শুধু নিজেকে একটু এগিয়ে আনুন, আপনার পাশের মানুষটা ভীষণ শক্তিশালী, সে টেনে নিয়ে যেতে পারবে আপনাকে। প্রেরণা ভেজা চোখে ঘাড় ঘুরিয়ে আবার দেখে মানুষটাকে, শুদ্ধ ততক্ষণে ইহানের কোলে গিয়ে উঠে বসেছে। বুকটা হুহু করে কাঁপছে প্রেরণার, দুচোখ বন্ধ করে এবার দম ফেলল। পরপর চোখ খুলে লোকটাকে আবার দেখে বলল, ঋতু আন্টি। ইহানের বিষণ্ণ আকাশে ঘন কালো মেঘ সরে যেন মিঠা ঝলমলে রোদ খেলে উঠল, লোকটা তেমন করেই ইহান তাজওয়ার মির্জা হাসল। তার শখের নারীটির সরলতায় ভরা দ্বিধা দেখে হাসল। যে হাত সে আরো বহু আগে বাড়িয়েছিল এবারও আরো একবার শুদ্ধকে মিশিয়ে রেখে বুকে ডান হাতটা বাড়িয়ে দিল প্রেরণার দিকে, আজন্ম স্বস্তির শ্বাস ফেলে বলল, সম্ভবত সে দোয়া দেবে বলেই বসে আছে। চলুন দুজনে গিয়ে জিজ্ঞেস তো করি। সদর দরজা ঋতুই খুলছে।
হয়তো সে সদর দরজার কাছেই দাঁড়িয়ে থেকেছে। হতাশা, উৎকণ্ঠা, আবার একটু ভরসা, একটু আশা, সবকিছুর সমন্বয়ে মাতৃ মুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়েছিল। দরজা খুলেই ঋতু দেখল দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওরা। শুদ্ধটাকে কোলে তুলে ইহান এক হাতে ওই মেয়েটার হাত ধরে রেখেছিল, আলতো করে। ওদের পেছনে মুইন, সানগ্লাস খুলে চাচি শাশুড়ির দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। দোতলা থেকে ধীর কদমে নেমে এলো সবাই, তবে কেউ কিছুই বলে না, এমনকি ইহানের বাবা চাচারাও চুপচাপ তাকিয়ে রয়, যেন তারা সবাই দর্শক সেজেছে আজ। সংলাপ আদান প্রদান হবে ঋতু আর তার ছেলে এবং ছেলের নির্বাচিত পাত্রীর মাঝে। হয় তাই। মায়ের শুকনো মুখটার দিকে ইহানের আকুল দৃষ্টি, প্রেরণার হাতটা ধরে রেখেই বলে, মাম্মা আমি চাই না ওনাকে তুমি সহানুভূতি দেখিয়ে মেনে নাও, কিংবা মায়া দেখিয়ে। শুধু তুমি একটু জবাব দেবে আমায়, আমার পাশে ওনাকে খুব বেশি বেমানান লাগছে। একটুও কি লাগছে? কয়েকটা অযোগ্যতা বলো তো ওনার। ঋতু নিষ্পন্দ চোখে একবার ইহান, একবার প্রেরণাকে, একবার শুদ্ধকে দেখছে। শেষটায় এসে তার দৃষ্টি জোড়া স্থির হল প্রেরণার নিচু করে রাখা মুখটাতে। ঋতু ওদের ধরে রাখা হাতটাও দেখে, দেখে ওই মেয়ের নমনীয়তাও। ঋতু স্পষ্ট দেখে তার চোখে সামনে আর সেই নাক উঁচু মেয়েটা নেই, দাঁড়িয়ে আছে নমনীয় কেউ। হঠাৎ ঋতু টের পায় ছেলের পাশে প্রেরণা কতটা মানিয়ে যায়। ঋতু সেটা দেখলই না, সে তো দেখেছে প্রেরণা আর শুদ্ধর পাশে তার ছেলে কি সুন্দর মানিয়ে গিয়েছে। একটা পরিপূর্ণ দৃশ্য দেখল ঋতুর অবচেতন মন। খানিক বাদে প্রেরণা চোখ তোলে, দৃষ্টি রাখে ঋতুর চোখে, থেমে থেমে বলে, যদি আমার কোনো আচরণ আপনার খুব বেশি অপছন্দের হয়ে থাকে তবে বলুন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আন্টি। আমার তরফ থেকে এটুকুই বলার আছে। ঋতু মেয়েটাকে ফ্যালফ্যাল করে দেখে, আবার দেখে ছেলেটাকে। আর ওখানের প্রত্যেকে উদ্বিগ্ন হয়ে দেখে ঋতুকে। মুহূর্ত যায়, দম ফেলল ঋতু, তাকালো ছেলের দিকে, নিস্তেজ গলায় বলল, তোমার পছন্দ করা পাত্রীর অযোগ্যতা আমি এখনই কি করে বলবো? বিয়ে করে নিয়ে এসো, একসাথে সংসার করি, তাকে দেখি, জানি, তারপর না হয় নালিশ দেব তোমাকে। একটা টকটকে লাল বেনারসি শাড়ি, যার ভাঁজে ভাঁজে লেগে থাকে প্রত্যেকটি নারীর একটি রঙিন, স্বপ্নময় নতুন সূচনার ভরসাটুকু। প্রেরণার চোখের সামনে ঠিক অমন একটি শাড়ি। সংকোচ, জোরতা, লাজ, ভয়ের ঘোরে থাকা প্রেরণাও ওই শাড়ির ভাঁজে ভাঁজে হাত ছুঁয়ে ভরসা খুঁজে পায়। বুকের মধ্যেকার উচাটন কমে আসে, থিতু হয় বক্ষপটের ডানপিটে অস্থির আতঙ্কিত পায়রাটা। প্রেরণা একটি স্বপ্নময় সূচনার গন্ধ শোকে ওই লাল শাড়ি দুহাতে আগলে নিয়ে, একটি তুলতুলে নরম বেনারসি শাড়ি। সোনালি রঙের ডালায় অন্যান্য উপহার সামগ্রীর সাথে যেটি পাঠিয়েছেন ইহান তাজওয়ার মির্জা। এটা বিয়ের ডালা। খুব বেশি বড় নয়, সামান্য কিছু সামগ্রী, তবে প্রত্যেকটি যে একজন ধৈর্যশীল লোক তার সবটুকু ধৈর্য নিয়ে বেছে বেছে কিনেছে তা প্রেরণা ওই জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে বুঝে নেয় অবলীলায়। একটা সামান্য ডালা, লাল শাড়ি, তার সাথে টকটকে লাল ট্রান্সপারেন্ট দোপাট্টা। এক সেট সোনার গহনা, গয়নাগুলো পুরনো দিনের বোঝা যায়, চিকন চিকন সোনার চুড়ি, একডজন, একজোড়া স্লিপার, খোপার কাঠি যেটা সোনার। খোপায় লাগাতে গোলাপের গাজরা। প্রসাধনীর মাঝে আছে একটা কাজল শুধু। ব্যাস এটুকুই। প্রেরণা ওসব রেখে আবার শাড়িটা হাতে নেয়। বাইরে থেকে ভেসে আসছে প্রণমীর গানের স্বর, নজরুল গীতি ওটা, যেটা রেকর্ড করা। হারানো হিয়ার নিকুঞ্জ পথে, কুড়ায় ঝরা ফুল একেলা আমি, তুমি কেন হায় আসিলে হেথায়, সুখের সরগ হইতে নামি। গান থামায় হঠাৎ, প্রীতম উঁচু স্বরে ডেকে ওঠে, আপু দরজাটা খুলবে একটু। প্রেরণা দরজা খুলতেই দেখল ভাইয়ের ঘর্মাক্ত মুখটা। বোনের বিয়ের পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে বোধহয়। কপালের ঘাম মুছে বলল, শুদ্ধ আসতে চাইছে না আপু, সেহা আর প্রণমী আছে। চিন্তার কিছু নেই, বরযাত্রীর সাথে আসবে। প্রেরণা মলিন হাসল, বাচ্চাটা আদতে জানে না কি ঘটছে, শুধু লাফিয়ে বেড়াচ্ছে। সকালে ইরফান বিয়ের ডালা দিতে এসে ধরে নিয়ে গিয়েছে ছেলেটাকে, আর আসলই না। খালুর সাথে ড্যাং ড্যাং করে চলে গেল শান্তি নীরে। শুনল না প্রেরণার একটা কথাও।
আচ্ছা ঠিক আছে, তুই এত ছোটাছুটি করছিস কেন? খাবার আসবে কেটারিং থেকে। ইনু কোথায়? চুপটি করে বস। অতিরিক্ত কিছুই করবি না। ইনু শাড়ি চুজ করছে। মিস জেনি আর ফুপি মেহমানের জন্য শরবত তৈরি করছে। প্রেরণা স্মিত হেসে বলল, জামিদের খবর দিয়েছিস তো? সাদামাটা বলেছি বলে ওদের নাখোশ করিস না। আমার অসুবিধা নেই। সবাইকে বলেছি। তুমি দরজা লাগিয়ে রেস্ট নাও, শুধু 1:30টার আগে গোসল সেরে রেডি থেকো। বিশ্রাম? হ্যাঁ বিশ্রাম প্রেরণা নেবে বইকি। দুচোখ ভীষণ ক্লান্ত প্রেরণার সারারাত ঘুম হয়নি তাই। একটু বিছনায় গা এলিয়ে দেওয়ার আগে বেনারসিটা আবারও 2 হাতে তুলল, হঠাৎ শাড়িটার ভাঁজ থেকে নিচে পড়ল একটা চিরকুট। অবাক হয়ে প্রেরণা চিরকুটটা তুলে দেখে, গোটা গোটা অক্ষরে লেখা, আপনাকে শুধু লালে দেখতে চেয়েছি তাই জমিনে সোনালি সুতোর সিকোয়েন্সওয়ালা শাড়িটা নিইনি। দোপাট্টাও লাল, কারণ আপনাকে লালে দেখতে চেয়েছি। গয়নাগুলো আমার দাদির, এগুলো না আপনার পছন্দের, না আমার, তবে মাম্মা পরতে বলেছে। চুড়িগুলো আর স্লিপার আমি আন্দাজ নিয়ে কিনেছি, আপনার ফিট হবে। আমার এমনিতে আপনার বেনি পছন্দ, তবে আজ খোপা করবেন, কাঠিটাও মাম্মার। গাজরাটা আমার পছন্দের। গাজরার ফুল হিসেবে লাল গোলাপ নিয়েছি, কারণ আপনাকে লালে দেখতে চেয়েছি। আজ আপনার পছন্দের কিছু জানতে বা নিতে পারলাম না বলে দুঃখিত। আপনি আমাদের পছন্দের জিনিসগুলো দিয়ে নিজের মনমতো সাজুন। মন মতো সাজুন, তবে আমার জন্য সাজুন। ইহান তাজওয়ার মির্জা। পুনশ্চ আজ 1:30টার আগে আপনাকে রিচ করতে পারবো না প্রেরণা। ভীষণ ব্যস্ত থাকব। কি আশ্চর্য এক বয়স আর পরিস্থিতি পার করছি আমরা, না আপনি অভিমানী বধূদের মতো এসবে অভিমান করবেন, না আমার আপনার রাগ ভাঙানোর জন্য টিপিক্যাল কিছু পাগলামি করার তাড়া থাকবে। এসব কিছুই হবে না, তবুও বলছি। চিরকুটটার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে প্রেরণা। হঠাৎ আবার বাইরে থেকে প্রীতম ডেকে ওঠে, কফি বানিয়ে দেব আপু। অসহ্য আবেগ গলার কাছে এসে হুটোপুটি খায় প্রেরণার, কাপা স্বরে বলে, না ভাই, ঘুমাবো। তুই যা। প্রেরণা আর ঘুমায় না। হাতের চিঠিখানা রেখে শাড়ির আঁচল কোমরে গুজে নেয়। তাকে সবকিছু গুছিয়ে নিতে হবে নিজের, যা কিছু ও বাড়িতে নেবে। আলমারি খুলে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে প্রেরণা হঠাৎ এসে দাঁড়ায় বড় আলমারিটার সামনে। সেখান থেকে বের করে আনে ওয়াশিতের জিনিসপত্র ভর্তি একটা স্টিলের বাক্স। বাক্স খুলে প্রেরণা সেই বড় মাপের ইউনিফর্মটা দেখে, ছুঁয়ে ছুঁয়ে দেখে, নির্বিকার ভঙ্গিতে। দেখে একটা নষ্ট রিস্ট ওয়াচ, যেটার সময় থেমে গিয়েছে আজ থেকে 6 বছর আগের জুনের কোনো রাতে। আচমকা প্রেরণা না চাইতেও 1 ফোঁটা 2 ফোঁটা উষ্ণ জল গড়িয়ে পড়ে ওর দুচোখ থেকে। ঠোঁট কাঁপে, বলে ওঠে, আমার সময়টা আমি চলতে দিলাম, আপনি এখানেই যত্নে থাকুন, ভীষণ যত্নে। আপনার কিশোরী সেই বধূর সবটুকু আবেগ নিয়ে যেখানে থেমে গিয়েছেন, সেখানেই থাকুন, যত্নে, ভালোবাসায়, শ্রদ্ধায় ও স্মৃতিতে, মেজর ওয়াশিত শরীফ। দ্রুত চোখ মুছে প্রেরণা স্টিলের বক্সটাকেও গুছিয়ে নেয়। সাথে নেবে বলে একে একে গুছিয়ে নেয় প্রেরণার কাগজপত্র, পছন্দের কিছু পোশাক, শুদ্ধর সবকিছু, আর প্রেরণার একটা স্টিলের বাক্স ভর্তি, নিখাদ স্বচ্ছ মায়াময় অতীত। বাইরের ঘরে প্রীতম আর ইনু আবারও গানটা বাজিয়ে দেয়। চারিদিকে মোর উড়িছে কেবল। শুকানো পাতা মলিন ফুলদয়। বৃথাই সেথা হায় তব আখিজল। ছিটাও অবিরল দিবসজামি। এলে অবেলায় পথিক বেভুল। বিদিছে কাটা নাহি পাবে ফুল। কি দিয়ে বরণ করি ও চরণ। নিভিছে জীবন জীবনস্বামী। সব কথা মেনেছি বলেই আমাকে পেয়ে বসেছে আর কি। তাই কোনো দাম নেই। বড় ছেলের বিয়ের অনুষ্ঠান নিয়েও আমার কোনো স্বাদ আহ্লাদ থাকতে পারে না। এভাবে সাদামাটা। ঋতু আঁচল চেপে সকাল থেকে স্বামী, ভাসুর আর যাদের পেছনে পেছনে ঘুরে ঘুরে গজগজ করছে। যদিও কেউ তাকে পাত্তা দিচ্ছে না। শামিন আর ইলহাম ফোনে ব্যস্ত, শহরে, গ্রামে সব স্বজনদের ফোনে আগদের ঘোষণা দিয়ে দোয়া চাইছেন তাদের বড় ছেলে আর তার হবু জীবনসঙ্গীর জন্য। ইসমাম মির্জা ব্যস্ত বাজার সদাইয়ে। আলোরা ঘর গোছগাছ করতে, বিয়েটা সাদামাটা হলেও বউ দেখতে তো কারি কারি মহিলা আসবেন। ইহান বলেছে ঘরের সব সাজসজ্জায় যেন ঘরের মানুষের হাতের ছোঁয়া থাকে।
দেয়ালে অর্কিড সেটে দিতে দিতে আলো ঋতুকে বলে, সাদামাটা কোথায়? যে টাকা দিয়ে অনুষ্ঠান হতো সে টাকা দিয়ে 1000 এতিম খাওয়াবে ওরা। যাদের দাওয়াত না দিয়ে ফোন করে দোয়া চাওয়া হচ্ছে তাদের বাড়িতে মুসলিম পাড়ার মিষ্টি যাচ্ছে। যে টাকা দিয়ে বিয়ের এক্সক্লুসিভ শপিং হতো সে টাকা দিয়ে থানাপাড়া এতিমখানার প্রকল্পে ব্যয় হবে। ঋতু, শহরের মানুষ ডেকে খাইয়ে অপচয় হতো, অপচয়ের বিয়েতে রহমত থাকে না। আর রহমতই একমাত্র জিনিস যেটা ওদের সম্পর্ক আর বিয়েতে প্রয়োজন, বুঝেছিস? জায়ের কথার বিপরীতে ঋতু আর কোনো কথা খুঁজে পায় না। চুপচাপ দোতলায় ওঠে। বাড়ির বাচ্চাগুলো নিজেরা আনন্দ করছে। গত রাতটা ছিল জমজমাট, সবাই মিলে খুনসুটি করেছে কে কোন পক্ষে থাকবে এটা নিয়ে। অবশেষে ঠিক হয়েছে যে বাড়িতে আছে সে বাড়িতেই থাকবে। ইসির মন খুব খারাপ, মুইন ছুটি পায়নি। যদিও লাঞ্চ টাইমে ফট করে গিয়ে বিয়েতে সাক্ষী থাকবে, তবুও বধূবরণের গোটা বিকেলটা ইসি একা কাটাবে ভেবেই ওর মন খারাপ। সে মলিন মুখেই কল করে মুইনকে। মুইন কলটা রিসিভ করতেই ইসি বলে, বাড়ির গাড়ি যাবে কিন্তু আবার ইউনিফর্ম পরেই কনে বাড়িতে রওনা দিও না, পাঞ্জাবি পাঠিয়েছি গাড়িতে, একটু কষ্ট করে চেঞ্জ করে নিও। শুদ্ধ সেহার সাথে খেলছিল দোতলার লিভিং রুমে। প্রন্মি ওখান থেকে উঠে ইসির কাছে যায়, দরজায় দাঁড়িয়ে বলে, ওনাকে দেখেছো আপু? ইসি মজা করে বলল, কেনাকে? আরে আমার ওনাকে। তোমার ওনাকে দেখিনি, তবে আমার একটা ভাই আছে ইরফান মির্জা নাম, তাকেও দেখিনি। প্রন্মি মুচকি হেসে বলল, সকালে শুদ্ধকে এ বাড়িতে দিয়ে যে কোথায় গিয়েছে, কোনো পাত্তা নেই সকাল থেকে। বলেই ঘর থেকে বেরুলো প্রন্মি। হঠাৎ ধাক্কা লাগলো ঋতুর সাথে। বৌমাকে আগলে নিয়ে ঋতু দেখল ওকে কিছু পল, বলল, সাজিয়ে কে দিয়েছে? সেহা আপু সাজিয়ে দিয়েছে মা, খুব খারাপ লাগছে। বেশি লাগছে। ঋতু নির্বিকার ভঙ্গিতে বলল, সাজ বেশি লাগছে না, তোমার খুশি বেশি লাগছে। কি ব্যাপার? বোন আসলে দুই বোন মিলে শাশুড়ির বিরুদ্ধে একজোট হয়ে অভিযোগ করতে পারবে সেটা ভেবে খুশি হচ্ছ? হাসল প্রন্মি, বলল, অভিযোগ? মা আপুর তার শাশুড়ির ওপর অভিযোগ থাকবে কিনা জানি না, তবে আমার তো আমার শাশুড়ির ওপর অভিযোগ নেই, করবটা কি? ঋতু গাল টানল তৎক্ষণাৎ মেয়েটির, বলল, ইরফানের সাথে থাকতে থাকতে বেশ কথা শিখেছ আমাকে মাতো দেওয়ার। প্রন্মি হাসে খিলখিল করে। ঋতু বলে, তা তোমার বর কই? জানি না মা, খুঁজছি সকাল থেকে। ঋতু কল করল ইরফানকে, তখন, কই তুই? লাপাত্তা হয়ে গেলি। ওপাশ থেকে জবাব এলো, আমি ব্যস্ত। ঠিক সময়ে বিয়েতে চলে যাব। দাদানকে বলা আছে। এত কল করো না কেউ। কল কাটতেই প্রন্মি চলে যায় আবার ইসির ঘরে, যেখানে খুশি সেখানে যাক লোকটা। বাড়িতে থাকলে হাড় জ্বালিয়ে খেত, তার চেয়ে এই ভালো হয়েছে। ঋতু ঘুরে তাকায় সেহা আর শুদ্ধর দিকে। সেহা দোতলা ফুল দিয়ে সাজাচ্ছে আর শুদ্ধ আন্টিকে সাহায্য করছে। ঋতু সেহাকে বলল, নিজাম চাচা যাবে না কাবিনে? যাবে তো, মিস্টার মাহমুদ নিয়ে যাবে। আর তোর বাবা কত দূর? আসছে, আধা ঘন্টা লাগবে। ঋতু শুদ্ধকে দেখে পর মিষ্টি একটা হাসি দিয়ে হাত নেড়ে বলে, এদিকে এসো। শুদ্ধ ফুল হাতে এগিয়ে যায়। ওকে কোলে তুলে নেয় ঋতু, বলে, কি করছো? তোমাদের বাড়ি সাজাচ্ছি। কেন সাজাচ্ছ? মাম্মা আসবে তাই। ঋতু হাসে, ওকে কোলে নিয়েই ওর হাত থেকে ফুল নিয়ে ফুলদানিতে রাখতে রাখতে বলে, দাও আমিও একটু সাজাই। তুমি কেন সাজাবে? মাম্মা আসবে বলে? না, সেজন্য কত লোক আছে বাড়িতে। আমি সাজাচ্ছি তুমি আসবে বলে তাই। শুদ্ধ খুব সুন্দর করে হাসল। ঋতু বাচ্চাটাকে দেখতে লাগলো মুগ্ধতা ভরা দৃষ্টিতে, বলল, আরেকটু হাসো তো। কেন? তোমার ফোকলা দাঁত দেখব। শুদ্ধ দুহাতে ঢেকে নিল মুখ, তৎক্ষণাৎ সে দেখাবে না তার দাঁত। ঋতু ওকে হাসানোর জন্য কাতুকুতু দিতে থাকল। ঠিক তখনই বাইরে থেকে ফিরল ইহান। দোতলায় উঠেই তার চোখে এই চমৎকার দৃশ্যটি পড়ে যায়। থামে তার পা, ঘামে ভেজা সুদর্শন ক্লান্ত মুখটা হঠাৎ উজ্জ্বল হয় শুদ্ধকে ওভাবে ঋতুর সাথে খেলতে দেখে।
ইহান দেখতেই থাকে অপলক। হঠাৎ সে টের পায় তার বুকের ভারী যে একটা পাথর সেটা কিছুটা সরে গিয়ে তাকে স্বস্তি দিচ্ছে। ঋতুর চোখে পড়ে যায় ছেলেকে, বলে ওঠে, কতদূর কি করলি? কেটারিং সার্ভিসের অফিসে কথা বলে পেমেন্ট করে এসেছি, এতিমখানাগুলোর নাম ও নাম্বার দিয়ে এসেছি। বাকিটা ওনাদের দায়িত্ব। অসুবিধা হলে কল করবে আমাকে। ঋতু ছেলেকে খুশিমনে কিছুপল দেখে বলে, আজ ক্লিন শেভ করিস, তোকে সাদা পাঞ্জাবি আর ক্লিন শেভেই মানায়। মাকে একটা নির্মল হাসি উপহার দিয়ে ইহান ঘরে ঢুকল। বিছানার ওপরে ধবধবে সাদা পাঞ্জাবিটা রাখা। এই রংটা তার ভাইবোনদের নির্বাচন করা। আজ বলা আছে, ইহান তাজওয়ার মির্জা ব্যতীত বিয়েতে কেউ সাদা আর প্রেরণা আহসান ব্যতীত অন্য কেউ লাল পরতেই পারবে না। লম্বা সময় নিয়ে শাওয়ার শেষ করে ইহান পাঞ্জাবিটা গায়ে পরে আয়নার সামনে দাঁড়ায়, তার আচরণে কিছুটা তাড়াহুড়ো ভাব। আজ জুম্মাবার, বাড়ির পুরুষেরা সবাই জুম্মার নামাজ আদায় করেই যাবে বিয়েতে। বাড়ির মেয়েদের পাঠিয়ে দেয়া হবে আলাদা গাড়িতে। বাইরের কোনো লোক থাকবে না, কেউ থাকবে না। মাগরিবের ঠিক আগে আগে বউ উঠিয়ে আনবে। চওড়া শরীরে শুভ্র পাঞ্জাবিটা দারুণ মানিয়েছে, বরাবরের মতো। সামান্য আতর ডান হাতের কবজিতে মাখিয়ে ঘ্রাণ নিতে নিতে ইহান স্মিত হেসে ফেলে নিজেকে দেখে ওই আয়নায়। মায়ের কথামতো ক্লিন শেভ করতে গিয়ে বয়সটাকে 2-3 বছর কমিয়ে ফেলেছে। কে জানে প্রেরণা আহসান এই ইহানের মধ্যে সেই ইহানকে খুঁজে পাবে কিনা। কিছুক্ষণ দেখে নিয়ে আয়নার মধ্যে দাঁড়িয়ে থাকা শক্তপোক্ত চওড়া শরীরের ইহানকে সে বলে উঠল, অল দ্য বেস্ট। বরপক্ষ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আজ আকদে সামিনেরা 3 ভাই, এ বাড়ির ছেলে জামাইরা, শান্ত, নিজাম, মাহমুদ, ইহানের দলের 4 জন ছেলে এবং ইরফানের 2 জন বন্ধু যাবে। সবাই গিয়েছে জুম্মার নামাজে, তাদের সাথে শুদ্ধও গিয়েছে। এদিকে বাড়ির মেয়ে বউরা বেরিয়ে পড়েছে। ইনশিরাহ, প্রন্মি আর শেহা। সবাই পরেছে এক রঙের শাড়ি, গোলাপি রং। প্রেরণাদের অ্যাপার্টমেন্টে বাড়তি কেউ নিমন্ত্রিত নেই। জামিন, শুভ, সাফওয়ান, প্রেরণার রেস্তোরাঁর মেয়েগুলো আর ম্যানেজার সাব্বির। ওরা এসে ঘর সাজিয়েছে। বসার ঘরের সোফা সরিয়ে মেঝেতে কার্পেটে কুশন বিছিয়েছে। মাঝখানে একটা বিশাল পাতলা সাদা পর্দা। বর বউ যেখানে বসবে। ইনশিরাহ, প্রন্মিরা এসে আরও একদফা গোছগাছ করল সব। কে কোথায় বসবে সে অনুযায়ী কুশন বিছালো, ফুল সাজালো। বাইরে যখন ওদের সবার হাসি আনন্দের গুঞ্জন, প্রেরণা তখন সদ্য গোসল সেরে গায়ে জড়িয়ে নিচ্ছে লাল বেনারসিটা। চুল শুকিয়ে একটা খোপা করে, খোপাটা আটকে দেয় স্বর্ণের কাঠিতে। পেঁচিয়ে দেয় গোলাপের গাজরা। দুহাতে সোনার 6 গাছা করে চুড়ি পরে গলায় পরে নেয় ঋতুর পাঠানো চিকন গলার হার আর ঝুমকা। সবশেষে উঠিয়ে নেয় দোপাট্টা মাথাতে, দোপাট্টা আটকে দেয় ক্লিপে। অতঃপর প্রেরণা থেমে চেয়ে রইল নিজের মুখটাতে, নিজের ভুবনমোহিনী রূপটাতে। নিষ্পন্দ চোখে প্রেরণা দেখে আরেকবার নিজেকে বধূ বেশে। তবে এবার লালে, সম্পূর্ণ নতুন রূপে। ওদিকে হঠাৎ হৈ হৈ রব শোনা যায়। বর এসেছে। কলিং বেল বেজেছে। ও বাড়ির মেয়েগুলো এ বাড়িতে এসে কনেপক্ষ সেজেছে, গেট ধরার টাকা হাতছাড়া করবে না তাই। মেইন দরজায় ফিতে বেঁধে রেখেছে, মুরুব্বিদের ভেতরে ঢুকিয়ে ইহান তাজওয়ার মির্জা, মুইন উজ্জ্বল এবং বাকি ছেলেদের আটকে দিয়েছে। শুদ্ধকে টেনে এনেছে নিজেদের দলে, লাল ফিতার নিচ থেকে। কাজী আফতাব উদ্দিন থমথমে মুখে হাজির হলেন, যদিও গতরাতে ইয়াসার মির্জা তার সাথে কল করে কথা বলেছে, তবুও সে উৎকণ্ঠিত। এ বাড়ির স্বাভাবিক বিয়ে হজম হচ্ছে না তার। গেস্ট রুমের সোফাতে রেজিস্ট্রি খাতা হাতেও শঙ্কিত সে, মনে মনে ভাবছে, হয়তো শেষ সময়ে এই বিয়েটাও অস্বাভাবিক হবে। বরপক্ষের মুরুব্বিদের গেস্ট রুমে বসিয়ে শরবত দিয়ে আপ্যায়ন করছেন মিস জেনি আর প্রেরণার ফুপি। ওদিকে ইহানকে সবাই ধরল একসাথে। দাবি তাদের একটাই, লাখখানেক টাকা চাই। ইহানের তরফ থেকে মুইন আর উজ্জ্বল তর্ক চালাচ্ছে। হঠাৎ ইনু বলে উঠল, আরে মেজো দাদান কোথায়? ও ওর একটা বিশেষ কাজে গিয়েছে। খানিক বাদে আসবে। কি কাজ? বরপক্ষের কেউই বলছে না, শুধু মিটিমিটি হাসছে। এবার ইনু বলল, আচ্ছা ঠিক আছে। আগে পয়সা ঢালো, ভেতরে ঢুকবে না।
শুদ্ধকে ওরা নিজেদের দলে করে নিয়েছে। প্রন্মি বলছে, শুদ্ধ তুমি চুপ কেন? টাকা চাও। শুদ্ধ টাকা চায় না। ইহান জলজলে দৃষ্টিতে ওকে দেখে দৃষ্টি দেয় ঘরের ভেতরটায়। লিভিং রুমে একটা পাতলা পর্দা ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। তবে ইহান তাজওয়ার মির্জা না দেখতে পেলেও কেউ তাকে দেখছিল। মেহেদি রাঙা হাতে নিজের ঘরের পর্দা সরিয়ে প্রেরণা তাকিয়ে তাকিয়ে দেখছিল মানুষটাকে। ওপাশটায় পর্যাপ্ত আলো থাকায় সাদা পর্দা গলিয়ে স্পষ্ট দেখছিল প্রেরণা নিষ্পন্দ চোখে। ওরা সবাই চেঁচামেচি করছে, ঝগড়া করছে টাকা নিয়ে, আর মানুষটা শুদ্ধর দিকে মিটিমিটি তাকিয়ে হাসছে। হঠাৎ মানুষটা শুদ্ধকে কাছে ডাকল। শুদ্ধ এগিয়ে গেল। লাল ফিতার ওপাশে ইহান ঝুঁকে শুদ্ধর দুই গালে দুটো হাত রেখে বলল, টাকা চাই। শুদ্ধ মাথা দোলাল। স্মিত হাসল ইহান, বলল, কত টাকা চাই? শুদ্ধ বুঝতে পারছে না কিছু, তাকে মামিমণি শিখিয়ে দিয়েছে যা, সেসব মনে এই বাচ্চাটা আলগোছে জবাব দিল, 1 কোটি টাকা। সবাই হেসে ফেলল। প্রেরণা অনিমেষে তাকিয়ে আছে। ইহান মুচকি হেসে শুদ্ধকে লাল ফিতার নিচ থেকে টেনে এনে কোলে নিল, বলল, মাত্র 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিয়ে দিলে আমাকে তোমার মাম্মার ভাগ দেবে। আমাকে তোমার মাম্মার ভাগ দেবে। খুবই দ্বিধান্বিত শুদ্ধ। গোল গোল চোখে চেয়ে আছে ইহান আঙ্কেলের মুখের দিকে। মাম্মার ভাগ দেবে কিভাবে? কিভাবে দেয় মাম্মার ভাগ? ইহান বাচ্চাটাকে বুঝল, বাচ্চাটার দ্বিধা বুঝল, বলল, দেবে না। শুদ্ধ তখনও চুপ। ইহান নির্মল একটা হাসি দিয়ে শুদ্ধর কপালে লম্বা সময় ধরে একটা চুমু খেয়ে বলে, তোমার মাম্মার ভাগ নেব না আমি। তোমাকে আর তোমার মাম্মাকে পুরোটাই নিজের কাছে নিয়ে যাব। তোমরা দুজন পুরোটাই আমার কাছে থাকবে। শুদ্ধ শুদ্ধ হয়ে থাকবে আর শুদ্ধর মাম্মা হয়ে। ইহান তাজওয়ার মির্জার হয়ে। প্রেরণা তাকিয়ে আছে অনিমেষ, ঠোঁটের কোণে তার হাসির ক্ষীণরেখা। শুদ্ধ তখনও বোঝে না কিছু। ইহান পাঞ্জাবির পকেট থেকে 20,000 টাকার একটা বান্ডিল বের করে প্রন্মির হাতে দিয়ে বলে, 20,000 টাকা আছে এখানে, সবাই চকোলেট খেও। ইনু মন খারাপের ভঙ্গি করে বলল, মাত্র 20,000? পাশ থেকে প্রীতম চোখ রাঙালো, ফিসফিসিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটা কেমন ছ্যাঁচড়ামি? মুখ ফোলালো ইনু। ইহান মিটিমিটি হাসছে, হঠাৎ গম্ভীর স্বরে বলে, তোদের মতো অনেক ভাই বোনকে চকলেট খেতে দিয়ে এসেছি। আপাতত পকেট খালি। এটাই রাখো। ছোটরা, প্রীতম ইরফানের বন্ধু বান্ধবীরা, রেস্তোরাঁর মেয়েগুলো লজ্জিত ভঙ্গিতে হেসে ওই 20,000 টাকাই লুফে নেয় খুশি মনে, উচ্ছ্বসিত ভঙ্গিতে। শুদ্ধ নেমে যায় ইহানের কোল থেকে। ইহান আর বাকিরা ঘরে ঢুকেই আশেপাশে তাকায়। ইসি দাদানকে উদ্দেশ্য করে বলে, ওহুম, ফাঁক ফোকর দিয়েও দেখতে পারবে না এখন। সে সুযোগ নেই। ইহান চোখ রাঙালো বোনকে অল্প স্বল্প। মুইন পাশ থেকে ফাজলামি করে বলল, আরে হিসি বোঝো তো। রাহা নেহি যাতা না। তারাপ হি কুছ অ্যাশি হে। ইহান এবার মুইনকে চোখ রাঙায়। ওরা সবাই হাসতে হাসতে ভেঙে পড়ছে। ইহান প্রেরণাকে না দেখলেও প্রেরণা দেখছে অস্পষ্ট। ছোটদের মস্করায় লাজুক হেসে গুটিয়ে গিয়ে নিজের ঘরে ঢুকবে তখন শুদ্ধ মাম্মার আঁচল টেনে ধরল। প্রেরণা ওকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, মায়ের কথা একটুও শুনতে ইচ্ছা করে না তাই না? এতক্ষণে ফিরলে? আর ফিরলে কেন? ইহান আঙ্কেল বলেছে, চলো তোমার মাম্মাকে নিয়ে আসি। তাই এসেছি। প্রেরণা দেখছে বাচ্চাটার মায়াভরা মুখটা। শুদ্ধ বলল, তোমার আর ইহান আঙ্কেলের বিয়ে হবে কখন মাম্মা? বাচ্চাটার মুখে ঘন ঘন এই কথাটাতে প্রেরণা কিঞ্চিত অপ্রস্তুত হয়। পর মুহূর্তেই সব দ্বিধা কাটিয়ে বলে, যখন ওই কাজী দাদু কবুল বলতে বলবে। আমি আর তোমার ইহান আঙ্কেল কবুল বলবো তখন। তারপর তুমি ইহান আঙ্কেলের বউ হয়ে যাবে। থমকায় প্রেরণা। শুদ্ধকে কোল থেকে নামিয়ে হাঁটু ভেঙে ওর সামনে বসে ছেলেটাকে জড়িয়ে ধরে লম্বা শ্বাস ফেলে কাপা স্বরে বলে, জি, আমি তোমার ইহান আঙ্কেলের বউ হয়ে যাব। তারপর কি হবে? উৎসুক শুদ্ধ বিয়ে নামক জিনিসটার পরবর্তী ঘটনা জানতে। প্রেরণা ছেলেকে জড়িয়ে ধরে রেখে নিশ্চুপ চোখের জল ফেলে এক ফোঁটা। বলে, তারপর অনেক কিছু হবে। ইহান আঙ্কেল আমাদের অভিভাবক হবে।
শুদ্ধর স্কুল থেকে ওর দস্যিপনার নালিশ যাবে ইহান আঙ্কেলের কাছে। আমি ইহান আঙ্কেলের বাড়ির কিচেনে শুদ্ধ আর তার ইহান আঙ্কেলের জন্য রোজ ইয়াম্মি ইয়াম্মি মাফিনস বানাবো। ইহান আঙ্কেল, আমি আর শুদ্ধ খুব সুখী থাকব। হ্যাপি ফ্যামিলি হয়ে। ডোডো অ্যান্ড হিজ ফ্যামিলির মতো। চোখের পানি মুছে ওপর নিচে মাথা ঝাঁকায় প্রেরণা। শুদ্ধ আবারও বুঝে যায় সবটা। ছেলের মাথায় বিলি কেটে প্রেরণা বলতে থাকে, আরেকটা জিনিস হবে। কি হবে? শুদ্ধকে ওর বন্ধুরা বুলি করতে পারবে না, শুদ্ধর মাম্মাকে ওই আন্টিগুলো বুলি করতে পারবে না। শুদ্ধ এইবার হাসে, অনেক কিছু বুঝে নিয়ে খিলখিল করে হেসে বলে, হ্যাঁ। তবে ইহান আঙ্কেল ডুসুম দেবে ওদের। ইহানদের লিভিং রুমের মেঝেতে কুশনে বসতে দিয়ে শরবত পরিবেশন করেছে প্রেরণার ফুপি। মুবিনা আপ্লুত ভঙ্গিতে দেখছে নিজের জনম দুঃখী ভাইঝির হবু বরকে। সাদা পাঞ্জাবিতে সুদর্শন মুখটা দুতি ছড়াচ্ছে। মুবিনা ভেজা চোখে দেখছে মুগ্ধ হয়ে। মিস জেনি রান্নাঘরে কেটারিং থেকে আগত খাবারগুলো ঘরোয়াভাবে সাজাচ্ছে। বিয়ে পড়ানো হয়ে গেলেই খেতে দেবে সকলকে তাই। ওদিকে শান্তিনীর থেকে বারবার কল করছে আলো সামিনের কাছে, বিয়েটা হয়েছে কিনা তাই জানতে। বিয়ে পড়ানো শুরু হবে ইরফান এলে। কাজী আফতাব উদ্দিন আর চোখে 3 সিনিয়র মির্জাকে দেখে হঠাৎ আবারও বলে, মানে বিয়েটা এভাবেই হবে? কপাল কুঁচকে ফেলে ইলহাম মির্জা এবার বলে, কি ব্যাপার কাজী সাহেব? বারবার এ কথা জিজ্ঞেস করছেন কেন? না কিছু না। কাজী মুখ কাচুমাচু করে নেয়। তার তখনও বিশ্বাস হচ্ছে না সে একটা পরিকল্পিত বিয়ে সারতে যাচ্ছে এ বাড়ির। ইরফান ঘরে ঢোকে পুরোপুরি অগোছালো অবস্থায়। ওকে দেখে চেঁচিয়ে ওঠে, ইনু, কি ব্যাপার? এইখানে বিয়ে আর তুমি এই বেশে এলে? কোথায় ছিলে? তোমাকে দেখে মনে হচ্ছে ইঁদুরের গর্তে ছিলে। ইরফান হাতের শপিং ব্যাগটা নিয়ে প্রণমীর ঘরে ঢুকতে ঢুকতে বলল, ব্যস্ত ছিলাম। এখন পাঞ্জাবি পরছি, ওয়েট। ইরফান পাঞ্জাবি পরে নিতেই মুরব্বিরা তারা লাগায়। নিজাম মাহমুদ উঠে কাজীকে বললেন বিয়ে পড়াতে। লিভিং রুমে পর্দার এপাশে পুরুষ মুরব্বিরা সবাই চারপাশ ঘুরে বসেছে, তাদের পেছনে লাইন ধরে বসেছে বাড়ির জামাইরা এবং ইরফান ও বাকি ছেলেরা। পর্দার এপাশে মেয়েরা বসেছে। ঈশী আর প্রেরণার ফুপি গিয়ে প্রেরণাকে ধরল, কাঁধ ধরে খুব সন্তর্পণে নিয়ে এলো ওকে। ওপাশে পর্দার সম্মুখেই কাজীর পাশে বসেছে ইহান তাজওয়ার মির্জা, যার কোলে ঠেসে বসেছে শুদ্ধ। ওপাশটা আলোয় আলোকিত, এপাশ থেকে অস্পষ্ট হলেও দেখা যায় অবয়ব। প্রেরণা তার নত দৃষ্টি তুলে এক পলক তাকিয়ে দেখে নিল লোকটাকে, লোকটার কোলে শুদ্ধকে। দৃষ্টি নামিয়ে ধীরে ধীরে বসল এপাশে। ওর দুপাশে বসল প্রেরণার ফুপি আর মিস জেনি। দুজনে শক্ত করে ধরে রেখেছে প্রেরণার দুটো হাত। কাজী যখন বিয়ে পড়াতে শুরু করলেন, ইরফান উঠে এসে ইহান আর শুদ্ধর ছবি তুলতে লাগল, ভিডিও করতে লাগল। এপাশে প্রেরণা অনবরত কাঁপছে। যখন কাজী বললেন, 7 লাখ টাকা দেনমোহর ধার্য করে তোমাকে বিয়ে করতে চাচ্ছে ইহান তাজওয়ার মির্জা, রাজি থাকলে কবুল বলো। অধীর আগ্রহে ব্যাকুল হয়ে মাথা নিচু করে বসে আছে ইহান, শুধুমাত্র ওই একটা শব্দ শুনতে। প্রেরণা সময় নিচ্ছে, সে টের পাচ্ছে তার গলা কাঁপছে। ওদিকে যখন ইরফানের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ইহানের মনোযোগ ভ্রষ্ট করল, ইহান হঠাৎ অস্থির হয়ে ভাইকে চোখ পাকাল। এই মুহূর্তে সে পৃথিবীর কোথাও ধ্যান দিতে রাজি নয়, সে শুধু তার সমুদ্রনীলার মুখের ওই শব্দটা শুনবে। প্রেরণা অনেক বেশি সময় নিচ্ছে। ওদিকে সিনিয়ররা পরিস্থিতি বুঝতে পেরে অভয় দিয়ে বলছে, মা কবুল বলো। শুদ্ধ অস্থির, কবুল বললেই বিয়ে হয়ে যাবে। তবে মাম্মা বলছে না কেন? সে নিজে এবার তাড়া দিয়ে বলল, মাম্মা কবুল বলো। এবার চোখ বুজে প্রেরণা আবারও দুফোঁটা উষ্ণ তরল ছেড়ে দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, কবুল। কবুল। মানে আমি আপনাকে আমার স্বামী, আমার বাকিটা জীবনের সঙ্গী, বন্ধু, অভিভাবক, আমার সহযাত্রী, আমার ভরসার কাঁধ, আমার সুরক্ষিত জায়গা, আমার আরামের জায়গা হিসেবে স্বীকার করলাম। আপনাকে এই প্রেরণার শক্তি, এই প্রেরণার একাকিত্ব ও নৈসঙ্গের মুক্তি হিসেবে স্বীকার করলাম।
কবুল মানে এই প্রেরণা আহসানের জীবনের একটা বিরাট অংশ। দীর্ঘ একটা সময় আপনার হলো ইহান তাজওয়ার মির্জা। আপনি রাখুন আমাকে, এই প্রেরণাকে। প্রেরণা কবুল করে নিল আপনাকে। কথাগুলো যদিও উচ্চারিত হয় না মুখে, গা ছেড়ে দিল প্রেরণা যেন। মুবিনা ওকে বুঝতে পেরে জড়িয়ে ধরল মিস জেনি। প্রণমি, ইসি, সেহা, ইনু যেভাবে পারল ওকে ধরল। একটা ছোট শব্দ শোনামাত্র ইহানের ঠোঁট ছড়িয়ে গেল নির্মল হাসিতে। হঠাৎ সে টের পায় বুকের মাঝে খালি জায়গাটা তার ভরে উঠেছে। এই জনমে হয়তো এর বেশি তার পাওয়ার কিছুই নেই। এ এক সুখময় প্রাপ্তি। ইহানের সেরকম অনুভব হচ্ছে। কাজী ইহানকে কবুল বলতে বলার সাথে সাথে ইহান খুব স্বাভাবিকভাবে তার সেই চিরায়ত গম্ভীরতা, আন্তরিকতা ও বুকের মাঝে লুক্কায়িত এক জনমের ছটফটানি নিয়ে বলল, কবুল। কবুল মানে আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করলাম। আমার ঘরের রানী, আমার বন্ধু, আমার নীর, আমার শান্তি, আমার আমৃত্যু সহযাত্রী ও আমাকে দেখভাল করার একজন বিশ্বস্ত সঙ্গিনী হিসেবে স্বীকার করলাম। আমি আপনার হলাম, আপনার ছায়া হলাম। আপনাকে আমার স্নেহতলে সবিনয়ে আশ্রয় দিলাম, আমৃত্যু। কথাগুলো এবারও উচ্চারিত হয় না মুখে। দুজন দুপাশে চুপ করে আছে। ঘোরের মধ্যে দুজন। কাজী সাহেব দোয়া দরুদ পড়ছেন। দুপাশে জোড়ায় জোড়ায় হাত উঁচু করে তোলা, দোয়া করছে নতুন দম্পতির জন্য। প্রেরণার ফুপি মুখে আঁচল চেপে ইনিয়ে বিনিয়ে কাঁদছে খুশিতে। কক্ষ জুড়ে সে কান্নার গুঞ্জন ওঠে। দোয়া পাঠ শেষ। সামিন তাড়াহুড়ো করে কল লাগায় বাড়িতে ঋতুর ফোনে। ভীষণ উত্তেজিত লাগছিল তাকে। সেদিনের সেই ইহান, সামিন যাকে পেলে পুষে বড় করেছে, সেই ছোট্ট ইহান বিয়ে করেছে। ঋতু যাদের সাথে দৃপ্তর ঘরটা গোছাচ্ছিল শুদ্ধর জন্য, ভাসুরের কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সামিন শ্বাস ফেলে বলে, ছেলে বিয়ে করে নিয়েছে ঋতু। দোয়া করে দাও তোমরা। মুরুব্বিদের ডাইনিং হলে খেতে দেওয়া হয়েছে। ছেলেমেয়েরা কেউ খাবে না এখন, সবাই বর বউয়ের সাথে খাবে। বর বউয়ের মুখ দেখাদেখি হবে এখন। লিভিং রুমের মাঝখান থেকে পাতলা সাদা পর্দাটা তুলে নেওয়া হয়। ঘোমটায় আরও বেশি করে ঢেকে দেওয়া হয় প্রেরণার মুখটা। দুজনকে বসানো হয় পাশাপাশি। একেবারে পাশাপাশি, গা ছুঁয়েছে এমনভাবে। সেহা এলো আয়না নিয়ে, বাকিরা সবাই গোল হয়ে বসেছে এই বিয়ের সবথেকে আকাঙ্ক্ষিত মুহূর্তটুকু দেখবে বলে। ইহান তাজওয়ার মির্জা তার বউয়ের মুখ দেখবে। প্রেরণা তিরতির করে কাঁপছে। ওর পাশে বসে ইহান সেটা উপলব্ধি করছে, মুখে তার স্নিগ্ধ হাসি, প্রশান্তির। সেহা দুজনের সামনে আয়না ধরেছে। ইনশিরা ধীরে ধীরে প্রেরণার ঘোমটা সরিয়ে মুখটা অনাবৃত করতেই ইহান দেখতে পেল তার বউকে, তার লাল টুকটুকে বউকে। দেখতে পেল তার সমুদ্রনীলাকে টকটকে লালে, ঠিক যেভাবে সে বাসনা করেছিল। অপলক দেখতে লাগল। প্রেরণা চোখ তুলল না, ঘামে ভেজা মুখটা লাল লাল হয়েছে। সেহা বলল, দাদান, এখন রাগী মির্জা ভিডিও করবে। আমরা জিজ্ঞেস করব আয়নায় কাকে দেখা যায়। তুমি বলবে আমার বউকে, ঠিক আছে। এরপর থেমে সবাই রেডি হয়ে একযোগে বলে ওঠে, আয়নায় কাকে দেখা যায় দাদান। ইহানের ঘোর কাটে না, প্রেরণা চোখ তোলে না। সবাই যখন আরও একবার জিজ্ঞেস করে উঠল, ইহান বলল, আয়নায় একজন প্রেরণা আহসানকে দেখা যাচ্ছে, একটা শুদ্ধর মাম্মাকে দেখা যাচ্ছে, আর আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। এইবার চোখ তুলল প্রেরণা। স্ত্রী শব্দটা কাঁপন ধরালো বুকে তার। দুজন তাকিয়ে আছে দুজনের দিকে নিষ্পলক। এইবার ইনু বলে ওঠে, আপু, সরি ভাবি, মনি আপু, আয়নায় কাকে দেখা যায়। প্রেরণা ইহানের দিকে চেয়ে থেমে থেমে বলল, একজন ইহান তাজওয়ার মির্জাকে। মির্জা বাড়ির দায়িত্বশীল বড় ছেলেকে ও বাড়ির চারটা ডানপিটে বাদরের গম্ভীর বড় ভাইকে, শুদ্ধর স্নেহশীল ইহান আঙ্কেল আর আমার স্বামীকে। লাজুক হাসল দুজনে সামান্য। ওদিকে হইচই লাগিয়ে দিয়েছে ছোটরা। ইরফান সিটি বাজাতে শুরু করেছে। ইসি চেঁচিয়ে বলছে, আর আমরা দেখছি আমাদের সবার পছন্দের দুজন মানুষের দুঃখ বিদায়ের মুহূর্তকে। উইশ ইউ আর ভেরি হ্যাপি ম্যারেড লাইফ, আ হ্যাপি লাইফ। আসর নামাজ বাদ বউ নিয়ে রওনা হবে সবাই। প্রেরণার জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে।
ফুপি মিস জেনি আর প্রীতমকে জড়িয়ে ধরে বিদায় নিচ্ছিল প্রেরণা। অ্যাপার্টমেন্টের বাইরে সারি সারি করে পার্ক করে রাখা গাড়িতে সব মুরব্বীরা উঠে পড়ল। ইনু, প্রীতম, মিস জেনি বা মুবিনা কেউই যাবে না ও বাড়িতে। মেয়ে বিদায় দিতে সবাই গেটের কাছে এসেই ভীষণ অবাক। চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রেরণা রাস্তায় চারজন বেয়ারা আর পালকি দেখে। এ ধরনের বুদ্ধি কার হতে পারে সে প্রেরণা জানে। হতভম্ব ভাব কাটিয়ে ইরফানের মুখটা দেখতেই ইরফান অমায়িক একটা হাসি ভাবিকে উপহার দিয়ে বলে, একটু কষ্ট করে, একটু চেষ্টা করে, যখন আমাদের ভাবিমণি হয়ে গিয়েছেন তখন একটু কষ্ট করে, একটু চেষ্টা করে এটাতে উঠুন। এটা আমাদের টিনেজের ফ্যান্টাসি ছিল জ্ঞানী আপা উপসস সরি ভাবিমণি। সবাই হাসল আরও এক দফা। এজন্যই দেরি হয়েছে ইরফানের আজ। আজকাল এসব কেউ শখ করেও করে না। কাঠমিস্ত্রিদের দুদিনের মধ্যে বানাতে হয়েছে। আমি এসবে চড়ব। তোমাদের মাথা খারাপ। অপ্রস্তুত ভঙ্গিতে বলল প্রেরণা। ওরা কেউ শুনলই না, জেদ করে দাঁড়িয়ে আছে। হতাশ হয়ে প্রেরণা ইহানকে দেখে ইহান চোখ দিয়ে আশ্বস্ত করে বলল, আধা ঘন্টার পথ, উঠুন প্লিজ। প্রেরণা ছেলেমেয়েগুলোর পাগলামিতে নাস্তানাবুদ। ধীরে ধীরে সংকোচ কাটিয়ে উঠে বসল পালকিতে। ওর জুতা নিচ থেকে তুলে প্রীতম পালকিতে রেখে বিদায়ের শেষে আপুর কপালে একটা চুমু খায় আবেগী কণ্ঠে বলে, এই সুখ আজন্ম থাকুক। আমার আপু আজীবন হাসুক। কাঁদছে না প্রেরণা, ও কাঁদলে প্রীতমটা কাঁদবে। তাই কাঁদেনি আজ একটুও। ভাইয়ের গলা জড়িয়ে ধরে নতুন জীবনের সূচনাতে সেও ভাইয়ের কপালে চুমু খেয়ে বলে, তোরাও সুখী থাক। দুজনে ঠান্ডা মাথার সংসারী হোস। মুরুব্বিদের নিয়ে গাড়িগুলো একে একে বেরিয়ে পড়েছে। ইসি অসুস্থ বিধায় সেও গিয়েছে সামিনের সাথে। বউ যাবে পালকিতে। বর আর বরযাত্রী হাঁটবে। শুদ্ধ মাম্মার সাথে উঠবে না পালকিতে, সে ইহান আঙ্কেলের সাথে হাঁটবে। অস্বস্তি আর লজ্জায় গুটিয়ে আছে প্রেরণা। এ এক নতুন অভিজ্ঞতা তার নতুন জীবনে। ঝাপসা চোখ দুটো দুহাতে চেপে বসে থাকে একা একা। এই পথটুকু না হয় সে একলা থাক। ও বাড়িতে পা রাখলে সবকিছু ওই লোকটার সাথেই হবে, মনে মনে বুঝিয়ে শক্ত করে প্রস্তুত করে নেয় নিজেকে প্রেরণা আহসান। ডেইলি সিটির রিপোর্টারের কল আসে পথিমধ্যে ইহানের ফোনে। রিপোর্টার উৎসুক ভঙ্গিতে বলল, ভাই পালকির খবরটা পেলাম। বিনোদনের পাতায় একটা জব্বর খবর হয়ে যেত। একটু কভার করার অনুমতি দেবেন? ইহান না করে দেয়, গম্ভীর হয়ে বলে, এটা আমাদের ফ্যামিলি প্রাইভেসির ব্যাপার। কিন্তু ভাই বিয়ে তো লুকিয়ে করেননি। এটা আমার বউয়ের প্রাইভেসির ব্যাপার। আর কিছু? রিপোর্টার চুপ করে ক্ষমা চেয়ে কল কেটে দেয়। রাস্তার দুধারে মানুষ অবাক হয়ে দেখছে। তবে ইহান তাজওয়ার মির্জাকে দেখে কেউ ছবি তোলার সাহস পাচ্ছে না। দৃপ্তর ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছে শুদ্ধর জন্য, মুরব্বীরা আর ইসি ফিরেছে। খানিক বাদে খবর আসে বউয়ের পালকি ঢুকেছে গলিতে। মাগরিব তখন, ঋতু নামাজ আদায় করে তসবিহসহ জপ করছিল। আলো সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে উঠে জানালার কাছে গিয়ে দেখল বাড়ির গেটে চলেও এসেছে। ঋতুকে বলল আলো। ঋতু এবারও বিড়বিড় করছে, আল্লাহ, কাউকে নারাজ করিনি আমি, কষ্ট দিইনি। আমি যেন কষ্ট না পাই, ঠিক আছে। ওই মেয়ের কাছ থেকে খিদমত সহবত না পাই অসুবিধা নেই, এক জীবনে ঋতুকে যে সব পেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ঋতুর না পাওয়াতে অভ্যাস আছে। তবে দেখো, আমার বড় ছেলে যেন কষ্ট না পায়, আমার বড় ছেলের যেন কোন কিছুতে কষ্ট না হয়, কমতি না থাকে। আর হ্যাঁ, ওদের প্রথম জীবনে মেয়ে দিও, ছেলে দিও না। পরি আর আলো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জায়ের দিকে। আচমকা দুজনেই খিলখিল করে হেসে ওঠে। পরি আলোকে বলে, ভাবি, আল্লাহ বাঁচিয়েছে আমাদের দুজনের মেয়ে, নয়তো এভাবে টেনশনে টেনশনে মাথার চুল থাকতই না। ঋতু কপাল কুঁচকে জায়নামাজ ভাঁজ করে নিতে নিতে বলল, তোরা কি বুঝবি? মেয়ে বিদায় করে নিশ্চিন্ত আছিস। আর পরের মেয়েগুলোর সাথে রিস্ক নিয়ে সংসার করতে হয় ছেলের মায়েদের। এ এক সংগ্রাম। আলো বলল, তা মেয়ে নাতনি চাইলি কেন? ছেলে তো একটা আছে ওদের। কথাটা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেই আঁচল টেনে ঋতু প্রস্তুতি নেয় বউয়ের মুখ দেখতে যেতে।
পালকি থেকে নামল প্রেরণা, ইরফান আর সেহা দুপাশ থেকে দুটো হাত ধরে বের করল ওকে। উঠে দাঁড়িয়ে চোখ তুলতেই প্রেরণা দেখল প্রাসাদের মতো ঝকঝক করছে শান্তিনীর। তার স্বামীর ঘর এটা, বাকিটা জীবনের তরে যেটা তার ঠিকানা। শ্বাস ফেলে প্রেরণা সবার সাথে পায়ে পা মিলিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতেই এগিয়ে যায়। শুদ্ধর হাতটা ইহান একবারের জন্যও ছাড়েনি। দরজার কাছে দাঁড়িয়ে ছিল ইসি। তার মা চাচিরা তখনও নামেনি। ইহান প্রেরণাকে দরজায় আটকে দিয়ে ইসি বলল, কোলে তোলো বউকে। বাকিরা ছবি তুলবে বলে রেডি। প্রেরণা অস্বস্তিতে গাঢ় হয়। ইহান ওকে এক পলক দেখে শুদ্ধকে কোলে তুলে নেয়। ততক্ষণে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে বাড়ির মহিলারা। ঋতু কৌতূহলী চোখে বউয়ের মুখ দেখতে চায়। প্রেরণার মুখটা অর্ধেকটা ঘোমটায় ঢাকা। ইহান শুদ্ধকে কোলে নিয়ে মিশিয়ে নেয় নিজের সাথে। অতঃপর ধীরে ধীরে প্রেরণার হাতটা ধরে মায়ের দিকে তাকিয়ে বলে, গেস্ট রুমে বসাবো মাম্মা। প্রেরণা মাথা তুলে ধীরে ধীরে চায় শাশুড়ির দিকে। সন্ধ্যার পর শীত বাড়ায়, কাঁপছে সে। বিনয়ের সহিত সালাম দেয়। ঋতু সালামের জবাব দিয়ে ওর মুখটাতে দৃষ্টি রেখেই মনে মনে বলে উঠল, মাশাল্লাহ। তবে মুখে তা উচ্চারিত হয়নি। নীরেট ভারী স্বরে ছেলেকে বলে, নিয়ে যা। সন্ধ্যার পর বউ দেখতে আসবে মহিলারা, তার আগে নাস্তা খেয়ে নিক। ইহান শক্ত হাতে টেনে নিয়ে যাচ্ছে প্রেরণার হাত। দাদান যে কখনোই বউকে কোলে তোলার মতো কাণ্ড করবে না সবার সামনে, তা ছোটরা জানত। হতাশ সকলে। মায়ের পাশে চুপটি করে বসে আছে শুদ্ধ। তাদের ঘিরে অসংখ্য উৎসুক দৃষ্টি। প্রেরণার অস্বস্তি লাগলেও মুখটা স্বাভাবিক। সবার সাথে নিচু স্বরে স্বাভাবিকভাবেই কথা বলছে। বাড়ির বড় বউ দেখতে এসেছে পাড়া থেকে, পাড়ার মিস আর মিসেসরা। বউয়ের রূপ নিয়ে খুঁতখুঁতুনি করার সুযোগটি না পেলেও বউয়ের আগের ঘরের বাচ্চা নিয়ে চোখ বাঁকাবাকি করছে সবাই। অবশ্য সাহস নেই কারো মুখে সেকথা উচ্চারণ করার। এ বাড়ির মেয়েরা, জামাইরা এবং গুণধর ছেলে ইরফান মির্জা পাহারাদারের মতো আশেপাশে ঘুরঘুর করছে। হুমায়রা ঋতুকে, বাচ্চাওয়ালা ছেলের বৌমা, নিয়ে খোঁচা মারার জো নেই। ফল মিষ্টি খেয়ে উপহার দিয়ে দোয়া করে চুপচাপ চলে যায় তারা। প্রণমি আসে একফাঁকে প্রেরণার কাছে, কানের কাছে মুখ নিয়ে বলে, আপু, কিছু খাবে তুমি? লজ্জা পেও না। আমাকেও তো ইসি আপু লুকিয়ে লুকিয়ে অনেক কিছু খাইয়ে গিয়েছিল। হাসে প্রেরণা ছোট বোনের কাণ্ড দেখে। আদর করে কান টেনে দিয়ে বলে, ধন্যবাদ। লুকিয়ে দিতে হবে না কিছু। আমার খিদে পেলে আমি চেয়ে খেয়ে নিতে পারি। রাত বাড়লে খুচরা মেহমান সব বিদায় হয় বাড়ি থেকে। ঘরের মানুষগুলোকে নিয়ে রাতের খাবার খেতে বসেন বাড়ির বড়রা। প্রেরণা তখন গায়ের লাল বেনারসিটা খুলে একটা সুতির শাড়ি পরেছে। টকটকে লাল জমিনে কালো সুতার কাজ, পার কালো, ব্লাউজটা কালো, গলায় চিকন একটা চেইন আর কানে সিম্পল একটা দুল। আলো আসে, প্রেরণাকে পরিয়ে দেয় মোটা মোটা বালা দুটো। প্রেরণা হাত উল্টে পাল্টে দেখে। হাসে আলো, নরম গলায় বলে, এই বাড়ির বড় বউগুলোর হাতের সাইজ কি এই চুড়ির মাপেই থাকে? আশ্চর্য তো। এটা 4 প্রজন্মের চুড়ি। একটুও ভাঙতে গড়তে হয়নি কখনো। বড় বউ কথাটা বেশ ভারী শোনাল। ঘুরে ঘুরে প্রেরণা বাকিদের দেখল নিষ্পন্দ চোখে। ওকে টেনে ডাইনিংয়ে বসালো সেহা। ইহান পাঞ্জাবি পাল্টে ঘরোয়া টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে কোলে তুলে নিল শুদ্ধকে। ভাত খাবে না বলে গোয়ারতুমি করছিল। ইহান জোর করে ওকে বসিয়ে দিয়ে প্রেরণাকে বলল, নিন খাইয়ে দিন। আমি ধরে রেখেছি। শুদ্ধ এটা খেলা খেলা ভেবে হাসছে। কত শত কথা শুদ্ধর তার ইহান আঙ্কেলের সাথে। বাড়ির সবাই রাতে খেতে খেতে বেশ উপভোগ করে ওদের আলাপ। পরিবেশটা এমন যে মনেই হয়নি আজ এ বাড়িতে বউ এসেছে। একটা স্বাভাবিক ডিনার টেবিল যেমন থাকে একান্নবর্তী পরিবারে, ঠিক তেমন। নতুন বউ নিয়ে মাতামাতি নেই। আলোরা কথা বলে বলে পরিবেশটা এমন করে ফেলেছে যে মনে হয় প্রেরণা বহুদিন আগেই বউ হয়ে এসেছে। খাওয়া দাওয়ার পরে বড়রা বলতে হয় তাই বলল, সবাই ঘরে গিয়ে শুয়ে পড়ো। আজ আর এত হইচই করো না রাত জেগে। ক্লান্ত আছো? কেউই ক্লান্ত নেই। ইসিকে অবধি ক্লান্তি ছুঁতে পারেনি। ওরা প্রস্তুতি নিচ্ছিল দুধ মধু রিচুয়ালের। প্রেরণা আর শুদ্ধকে নিয়ে দোতলায় উঠল আলো আর ঋতু।
ঘুমে তখন টলছিল শুদ্ধ। ওর অভ্যাস ডিনার শেষেই ঘুমানো। ঋতু বুঝতে পেরে বলল, ছেলেটার ঘুম পাচ্ছে, ওকে ওসব রিচুয়ালে বসিয়ে রেখে কি লাভ, তুমি সময় নিয়ে ঘুম পাড়িয়ে দাও। প্রেরণা খানিকটা অপ্রস্তুত। আলো ওকে বুঝতে পেরে বলল, ও দৃপ্তর ঘরটা বেশ পছন্দ করেছে। বলল তখন ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে। যদিও সেভাবে সাজাতে পারিনি আমরা আনারই হাতে। অবাক দৃষ্টিতে আলোকে দেখে প্রেরণা কিছুক্ষণ অস্ফুটে বলে, কিন্তু আন্টি ওটা তো দৃপ্তর ঘর। আলো মলিন হাসে, জবাব দেয়, ওটা দৃপ্তর ঘর, যেটা খালি পড়ে আছে। আর ওই ঘরটা তোমাদের পাশের ঘর, শুদ্ধর যেটা দরকার। প্রেরণা নিষ্পলক দেখে এ বাড়ির কর্ত্রীদের মমতাময়ী শব্দটা প্রেরণা এই মহিলাদের নামের পাশে জুড়তে চায়। প্রেরণা আপ্লুত, সত্যিই তো। এসব তো বাড়াবাড়ি, যেটা প্রেরণা পাচ্ছে তার এই বেলা শেষে। বাড়িতে ঢোকার পরে শুদ্ধ ইহান আঙ্কেলের সাথে সাথেই ছিল, সন্ধ্যা থেকে বেশ কয়েকবার দেখে গিয়েছে ঘরটা। সে রীতিমতো এক্সাইটেড ছিল এই ড্রিমি ওয়ার্ল্ডে ঘুমাবে তাই। ঘুম কাতুরে চোখে হাই তুলতে তুলতে নরম গদির বিছানায় গায়েলে দেয় ছেলেটা, দাঁত অবধি ব্রাশ করল না। প্রেরণা ছেলের মাথার কাছে বসল, আদুরে গলায় বলল, বাবা ভয় পাবে না তো এখানে। শুদ্ধ ঘুমে ডুলতে ডুলতে দুপাশে মাথা নাড়ে। হাঁফ ছাড়ে প্রেরণা, মলিন হেসে বলে, ওকে। শুভরাত্রি। ওকে দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল ঋতু। হঠাৎ প্রেরণা উঠে দাঁড়াতেই দুজনের চোখাচোখি হয়। ঋতু বলে ওঠে, এখন একটু ওদের গিয়ে সময় দাও। দুধ মধু না কি করবে যেন, তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ো। জি। নিচুগলায় বলে প্রেরণা যেতে নিলে ঋতু আবারও ডেকে উঠল, প্রেরণা। ও ভয় পাবে কি, আমি কি থাকবো এখানে আজ রাত। প্রেরণা নিষ্পলক ঋতুকে খানিক সময় দেখে মাথা নেড়ে বলে, না আন্টি, ও ভয় পাবে না। সবাই যথেষ্ট করছে তার আর শুদ্ধর জন্য। এতটাও নির্ভরশীল প্রেরণা হতে চায় না। প্রেরণা কৃতজ্ঞ সবার প্রতি, আর বেশি কৃতজ্ঞ হতে চায় না। জীবন সুন্দর হোক, তবে এত বাড়াবাড়ি আরাম চায় না সে। দুধ মধু রিচুয়াল ধরে বেঁধে করিয়েছে ইহানকে। ইহানের অবশ্য আপত্তি ছিল না, তবে তার কেন জানি মনে হচ্ছিল এসব প্রেরণাকে অহেতুক অস্বস্তি দেওয়ার কারণ। এসবের আদৌ দরকার আছে, কিন্তু ইহান ভাইবোনদেরও নিষেধ করতে পারছে না। একটা চাদরে ঢেকে দেয়া হলো দুজনকে। দুজনকে দুধ মিষ্টি খাইয়ে সবাই একদফা গানের কলি খেলল। ঘণ্টাখানেক বাদে মুইনিশি, সেহা উজ্জ্বল এবং ইরফান প্রণমি হাই তুলতে তুলতে উঠল। ইহান তখন পুল সাইডে গিয়েছে একটু হাঁটতে। প্রেরণাকে নিয়ে গেল ইশি আর সেহা ইহানের ঘরে, লাল সাদা ফুলে শোভিত একটা ঘরে। সারাদিন, সারা সন্ধ্যা, এতক্ষণ বেশ স্বাভাবিক ছিল প্রেরণা। হঠাৎ চোখের সামনে এভাবে সাজানো খাট দেখে মৃদু কেঁপে ওঠে সে। পরমুহূর্তে আঁচল খামচে ধরে একটা লম্বা শ্বাস ফেলে সামলে নেয় নিজেকে। সে কারো স্ত্রী হয়েছে, ওই লোকটা তার দ্বিধার অত্যাচার সহ্য করতে বাধ্য নয়, ওই লোকটার পাওনা নয় এসব। তার যা দ্বিধা, সেসব দিয়ে ওই লোকটার অপমান সে করতে ইচ্ছুক নয়। নিজেকে সামলে নিয়ে প্রেরণা আশপাশটায় চোখ বুলায়। ঘরের এক কোণে তার জিনিসপত্রগুলো রাখা, এখনো গোছানো হয়নি। ওয়াশিত শরীফের জিনিসপত্র ভর্তি স্টিলের বক্সটা শুদ্ধর ঘরে দেয়া আলমারিতে আছে। ইসি ভাবির কাঁধ ধরে বিছানার কাছে এনে বলল, তুমি অপেক্ষা করো, দাদান হয়তো অস্বস্তিতে তোমার কাছে আসতে পারছে না। মুইন আর উজ্জ্বল ভাই পাঠিয়ে দিচ্ছে। প্রেরণা ম্লান হেসে ইসিকে বলল, এবার তোমার রেস্ট নেওয়ার সময়। 7.5 মাসে এত ঝক্কি নেওয়া ঠিক নয়। যাও শুয়ে পড়ো। মুইন গিয়ে ছাদে দেখল ইহানকে, পেছনে থেকে মৃদু ডাকল, ঘরে যাবে না। সে অপেক্ষা করছে। ইহান স্মিত হাসল, আসলে সে দেরি করছে প্রেরণা যাতে অস্বস্তি কাটিয়ে ওঠে, যাতে দুজন বসে দুটো কথা খুব স্বাভাবিকভাবে বলতে পারে তাই। মুইন আর উজ্জ্বলের প্রশ্নে মাথা নেড়ে দৃঢ় পায়ে ইহান ভেতরে এলো এবং ঢুকল ঘরে। পুরো ঘরটা আলোয় আলোকিত, সুঘ্রাণে আলোড়িত। ঘরে ঢুকেই দেখল প্রেরণা তার ফোনটা চার্জে লাগাচ্ছে। ইহানের অস্তিত্ব টের পেতেই খানিকটা চমকে বিছানার ওপাশটাতে দৃষ্টি নামিয়ে দাঁড়িয়ে থাকে।
ইহান দেখতে লাগল ভদ্রমহিলাকে সাদামাটা বেশে, সর্বোপরি ভীষণ আকাঙ্ক্ষিত রূপে। চোখ ঘুরিয়ে দেখতে লাগল বিছানাটাকেও। গোলাপ, অর্কিড আরও নানা পদের ফুল দিয়ে সাজানো। দুজন আচমকা দুজনের চোখে চোখ রাখে, আবার চোখ নামিয়ে নেয়। পুরো কামরা জুড়ে পিনপতন নীরবতা। পুল সাইড হতে মুইন, উজ্জ্বল আর ইরফানের গলার ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। এখন সম্ভবত আড্ডা দিচ্ছে তারা। ইহান ওভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে যায়, গিয়ে সোজা শুদ্ধর ঘরে ঢোকে। ঘুমন্ত শুদ্ধকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে ফুলগুলো এক হাতে সরিয়ে দেয়। প্রেরণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, খানিক বাদে অস্ফুটে বলে, ওকে আনার প্রয়োজন ছিল না, ও একা ঘুমায়তো। কথাগুলো বলতে যেয়ে গলা কাঁপে প্রেরণার। ইহান খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ রাতটা এখানে থাকুক। অভ্যস্ত নয় তো, হঠাৎ ঘুম ভেঙে উঠে যদি আপনাকে খোঁজে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রেরণা, সংকোচে গাঢ় হয়ে। বাড়ির মুরব্বী মহিলারা যদিও অমন না, তবুও যদি এসব নিয়ে কথা ওঠে, যদি তার শাশুড়ি অভিযোগ আনেন তার ছেলে মহানুভবতা দেখিয়ে নিজের প্রথম রাত নষ্ট করছে, তাই সে আস্তে ধীরে বলল, ইহান, এটা আপনার প্রথম রাত? আর আমার প্রথম রাত মানে? ভ্রু যুগল গুটিয়ে ইহান জানতে চায়। পর পর বলে ওঠ, বলুন আমাদের প্রথম রাত। প্রেরণা নিজের ভুল শুধরে নিয়ে বলে, জি। ইহান বলতে থাকে হালকা হেসে, এটা আমাদের প্রথম রাত, আমাদের প্রথম রাত হয়েই থাকবে। উঠে দাঁড়ায় ইহান, চেয়ারের ওপর রাখা তার শালটা হাতে নিয়ে বারান্দায় যেতে যেতে বলে, বাইরে আসুন, এখানে বসে কথা বললে ওর ঘুম ভেঙে যাবে। ইহানকে অনুসরণ করে প্রেরণা বারান্দায় গিয়ে বসল ইহানের পাশে, মাঝখানে কিছুটা দূরত্ব। ঘরের মধ্যে টের পায়নি, এখানটায় বেশ ঠান্ডা, কুয়াশা পড়েছে। প্রেরণার গা শিরশির করছে, কিন্তু ওর চাদর কোথায় তা এখন কি করে খুঁজবে। তবুও উঠে দাঁড়ায় প্রেরণা মৃদু কাঁপতে কাঁপতে। ইহান হঠাৎ দৃষ্টি নত রেখেই বলে ওঠে, এটা অনেক বড় শাল। উই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। থামল প্রেরণা। লোকটা কথা বলছে সহজভাবে। প্রেরণা টেরি পাচ্ছে না অস্বস্তি। এটা এই লোকের বিশেষত্ব নাকি? বসল প্রেরণা, অবলীলায় চাদরের একমাথা টেনে নিয়ে কাঁধ ঢাকল। লোকটাকে এটা বোঝাতে প্রেরণা তার প্রস্তাবকে অসম্মান করেনি। নীরবতার প্রতিযোগিতা চলে একটু, যখন দুজন স্বাভাবিক হল ইহান বাড়িয়ে দিল হাতটা। বলল, দুঃখগুলোও আপনার আমার বেশি বেশি। উই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। প্রেরণা নির্নিমেষ দেখছে মানুষটাকে, ওই হাতটাকে। ধীরে ধীরে নিজের পেলবো হাতটা ওই লোকের হাতে দিল। বলল, আমাকে তুমি করে বলুন প্লিজ। একটু সময় লাগবে আমার। দৃষ্টি নামিয়ে হাসে প্রেরণা। ইহান মুগ্ধ হয়ে সে হাসি দেখে দেখে ভদ্রমহিলার চোখের নিচে কালি বলিরেখা খুব কাছ থেকে। কিছুক্ষণ দেখে নিয়ে হঠাৎ বলে, আমরা দুজন খুব ব্যস্ত মানুষ প্রফেশনাল লাইফে। তবে আপনার ব্যস্ততা আরও বেড়ে গেল। বাইরের কাজগুলো খুব চ্যালেঞ্জিং হয়ে পড়বে। তাই আপনার সব কাজই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। মাথা নিচু করে শুনে যাচ্ছে প্রেরণা। ওর হাতটাকে বড্ড নমনীয়তায় ছুঁয়ে রেখেছে লোকটা। এবার বলে, আপনার ক্লান্তি, আপনার বিষণ্ণতা, আপনার অবসাদ, সবকিছুই উই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। উৎসুক দৃষ্টিতে তাকায় প্রেরণা, বলে ওঠে, আর কি কি শেয়ার করতে পারবেন? বা আমি পারব? ইহান হাফ ছাড়ল। নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন রাতে ওর কণ্ঠস্বর প্রেরণার কানে ঢোকে তান্ত্রিকের সম্মোহনের মন্ত্রের মতো। ইহান বলে, একটা গোটা দিন, একটা গোটা রাত। কখনো কখনো তাড়াহুড়োতে নিজের তোয়ালে না খুঁজে পেলে আরেকজনের তোয়ালে, আরেকজনের কফের মগ, বা একটা আস্ত শুদ্ধ। সবকিছুই আমরা শেয়ার করতে পারব, যদি আপনি চান। প্রেরণা ঠিক মন্ত্রমুগ্ধের মতনই ওই ভারী স্বরের কথাগুলো শোনে। সারাদিনের ক্লান্তি পিঠের শিরদাঁড়া বেয়ে নেমে যায়। হালকা হয় প্রেরণা। নিজের হাত দেখে দেখে মানুষটাকে আরও একবার। আধো আলোতে খাড়া নাক আর শক্ত চোয়ালের গম্ভীর মানুষটাকে এভাবে কতটা কোমলভাবে পেয়ে প্রেরণা আপ্লুত হয়। এই রাত জীবনে না এলে প্রেরণা মরে যেত না, এটা সত্যি। এই পুরুষ প্রেরণার জীবনে না এলে প্রেরণা মরে যেত না, এটা সত্যি।
তবে প্রেরণা অন্ধকারে ওই অমলিন আর পবিত্র দৃষ্টি জোড়ায় এই রাতে এভাবে বন্দী হয়ে টের পেল প্রেরণার জীবনে এই পুরুষটা এসে খুব ভালো করেছে, খুব কৃতার্থ করেছে প্রেরণাকে এই অবেলায়। না চাইতেও প্রেরণার চোখ থেকে টুপটাপ জল গড়ায়। এখন থেকে রাতগুলো তার অন্যরকম হবে, তাই না? আশেপাশে সবসময় ঘুরঘুর করবে একটা লোক প্রেরণার সবকিছু শেয়ার করে নিতে। এভাবে, ঠিক এভাবে কোমল স্বরে সবসময় বলবে, উই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। অন্ধকারের ওর চোখের জল মুক্তোর দানার মতো চিকচিক করছে। প্রেরণা হঠাৎ নাক টেনে বলে, আর কি কি শেয়ার করবেন, করতে চাইছেন? ইহান পকেট থেকে একটা চেক বের করে এবার প্রেরণা হাতে গুজে দেয়। এই পবিত্র রাতে স্বামিত্বের একটা সহজ দাবি, অধিকার বোধ খুশি নিয়ে প্রেরণাকে ধরল, সংকোচ কাটিয়ে একটুও দ্বিধা না রেখে প্রেরণার হাতের পিঠে একটা চুমু খেল, মুখটা তুলে চোখে চোখ রেখেই বলল, আর এমন ছোট ছোট স্পর্শ। উই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। প্রেরণা মুখ ঘুরিয়ে নেয়, চোখ মোছে। হঠাৎ কি হলো প্রেরণার? ইহানের হাতটা এবার নিজে টেনে নিজের মাথায় রাখে, কাপা স্বরে বলে, জি। ইহান দুচোখ ভরে দেখছে একটা ভাঙাচোরা নারী সত্তা। যে নারী বহু বছর তৃষ্ণার্ত ছিল, বহু বছর এভাবে কেউ মাথায় হাত রাখেনি। প্রেরণা বেঞ্চিতে পা তুলে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে থাকে। ইহান ধীরে ধীরে ওর হাতটা প্রেরণার মাথায় বুলিয়ে দিতে দিতে বলে, আর এভাবে তৃষ্ণা পেলে নিজেই চেয়ে নিতে পারেন আমার হাত। শুধু বলবেন, আই ক্যান শেয়ার ইফ ইউ রিয়ালি ওয়ান্ট। বাসর দম্পতির এই রাতটা কিভাবে পরিপূর্ণতা পায় জানা নেই। তবে কুয়াশাচ্ছন্ন রাতে, নির্জনতায়, দুনিয়াকে একপাশে সরিয়ে রেখে সামান্য কিছু কথা বলেই ওরা পরিপূর্ণ হল। আরও দীর্ঘক্ষণ দুজন চুপ থাকল। চোখ মুছে প্রেরণা বলে, ঘুমাবেন না। ঠিক তখনই কামরার ভেতর থেকে শোনা গেল খুনখুন আওয়াজ। তোরাক করে লাফিয়ে উঠল প্রেরণা। ইহান গিয়ে দেখল শুদ্ধ উঠে গিয়েছে। তার হিসি চেপেছিল তাই। তার পছন্দের রুমটা থেকে তুলে এনে এমন ফুলের মাঝে শুইয়ে রাখাতে শুদ্ধ খুব ক্ষেপে গেল। বাচ্চারা কাঁচা ঘুম ভেঙে গেলে যেভাবে মেজাজ দেখায় ওভাবে পা নাচাতে লাগল। প্রেরণা আর ইহান বহু কষ্টে ওকে সামলে আবার ওর রুমে দিয়ে আসলো। ঘরে এসে বিছানার ফুলগুলো ইহান সরায়। প্রেরণা ঝাড়ু হাতে বাকিটা পরিষ্কার করে। রাতের সময় তখন ৩টা প্রায়। তখন ওরা গা এলিয়ে দেয় বিছানায়। মাঝখানে এক হাতের দূরত্ব, সহজ স্বাভাবিক ভঙ্গিতে শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল দুজনেই। বাসর রাত শেষ হলো ওদের। সাদামাটা বিয়ের একটি সাদামাটা বাসর শেষে ইহানেরই ঘুম ভাঙল শুরুতে। আলোটা সরাসরি এসে তার চোখে লেগেছিল তাই। একটানা ঘুমিয়ে মস্তিষ্ক জট পাকিয়েছিল মিনিট খানেক। ধীরে ধীরে যখন চোখ খুলল ইহান তাজওয়ার মির্জা। চোখের সামনে হালকা পাতলা শরীরের এক ইন্দ্রাণীর মতো দেখতে ঘুমন্ত রমণীকে দেখতে পেয়ে আকস্মাৎ চোখ বড় বড় করে নিল। রোজ সকালে এভাবেই ঘুম ভাঙে তার, তবে উল্টো পাল্টা সে দেখে না। তড়িৎ চমকে গিয়ে পর নিজেকে সামলে নিল। ওহহ, এটা তো তার বউ। সে তো বিয়ে করেছে গতকাল। ফাইনালি ইহান তাজওয়ার মির্জা বিয়ে করেছে। এত বছরের সিঙ্গেল জীবনে আচমকা এমন ধাক্কা খাওয়া স্বাভাবিক। এদিকে যে এত কিছু হয়ে গিয়েছে তা টের পায় না প্রেরণা। গুটিসুটি মেরে ঘুমে বিভোর সে। ইহান হেসে ফেলল একা একা, হাসি থামিয়ে দেখতে লাগল তার সমুদ্রনীলাকে, প্রেরণার স্নিগ্ধ মুখটাকে, যাকে সে প্রথম দেখেছিল পার্টি অফিসের গেটে। একটা সাদামাটা শাড়ি গায়ে, এসেছিল নালিশ জানাতে। এসেছিল ইহানের জীবনে সমুদ্রনীলা হতে। মুগ্ধতা কাটে না ইহানের। তাড়িয়ে তাড়িয়ে দেখে, হঠাৎ বিড়বিড় করে বলে, এই একটা জিনিস আমাদের কখনো শেয়ার করা হবে না প্রেরণা। এই একটা জিনিস আই কান্ট শেয়ার। হলুদ খেলা। নব দম্পতিকে হলুদে মাখিয়ে আনন্দ করা। বিয়ের পরের দিন সকালে সবাই আনন্দে এই খেলাটা খেলে। ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে পারেনি প্রেরণা। ওকে জোর করে নাস্তা খাইয়ে টেনে বাড়ি থেকে বের করেছে সেহা। ইনু প্রীতম সকাল বেলা এসেছে আনন্দ করতে। সব উদ্দীপনা ইরফান, সেহা আর ইনুর মাঝে ছিল। বাকিরা সবাই শীত দেখে গুটিয়ে আছে। সবাইকে টানতে টানতে বের করেছে ইরফান। প্রেরণাকে শুধু হলুদ ছোয়ালো মেয়েরা। ইহানকে সবাই
শুরুতে ভেবেছিল ইহান রেগে যাবে খুব, কিন্তু হঠাৎ এক কাণ্ড ঘটল। ইহান নিজের গম্ভীর স্বভাব থেকে বেরিয়ে ভাই আর বোন জামাইদের চেপে ধরে পাল্টা হলুদ লাগিয়ে দিয়েছে। সাদা রঙের সুতির শাড়িটা জড়িয়ে গা ভর্তি হলুদ মেখে প্রেরণা দূরে দাঁড়িয়ে ভাইবোনের খুনসুটি দেখে। এত বড় বড় লোক, হঠাৎ কেমন বাচ্চা হলো। মাঠময় ছোটাছুটি করে হলুদ মাখছে সবাই। শুধু দাঁড়িয়ে আছে প্রেরণা, ইনশিরাহ আর প্রণমি। মাঠের মাঝখানে একটা চৌবাচ্চা আছে। ওতে এক গামলা হলুদ আর চালের গুঁড়া ঢেলে দেওয়া হয়েছে। শুদ্ধর আনন্দের কমতি নেই। সবথেকে বেশি হইচই করছে ইরফান। শুদ্ধ গিয়ে ওকে ধরল, খালু খালু আমাকে হলুদ মাখো না। ইরফান দাঁত বের করে হাসি দিয়ে ওকে পাজাকোলা করে তুলল, আদুরে ভঙ্গিতে বলল, আয় খালুর বাচ্চা, হলুদেই গোসল করি। ওকে নিয়ে চৌবাচ্চায় নামল ইরফান। এর মাঝে একতলার ছাদ থেকে ডাক পড়ল আলোর। দুপুরে কিছু মেহমান আসবে, তাড়াতাড়ি গোসল সেরে নিতে বলল প্রেরণাকে। বাকিরা সবাই মাঠে হইচই করতে লাগল। প্রেরণা ইহান চলে গেল ঘরে তাড়াহুড়ো লাগিয়ে। দুজনে তাড়াহুড়ো লাগিয়ে যে যার তোয়ালে ও টয়লেট্রিজ বের করে ঘুরে দাঁড়াতেই যখন চোখাচোখি হল তখন লজ্জিত ভঙ্গিতে হাসল দুজন। প্রেরণা মিনমিনে স্বরে বলল, আচ্ছা আপনি আগে যান। ইহানও বলল, না না ঠিক আছে, আপনি যান। না প্লিজ আপনি যান। আবার দুজন লজ্জিত ভঙ্গিতে হাসল। হঠাৎ ইহান চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা একটা কাজ করা যাক। এটুকু শুনেই ঘাবড়ায় প্রেরণা, হঠাৎ ঢোক গেলে অবচেতন ভাবনা আসে, আবার এই লোক বলে ফেলবে না তো। উই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। ঘাম ছুটে যায় প্রেরণার অহেতুক। ইহান ওর ভাবনাকে লম্বা করতে না দিয়ে বলল, আমি শুদ্ধর রুমের ওয়াশ রুমে যাচ্ছি, আপনিই যান। চলবে। গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, ৩৩তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।